নমস্কার, স্বাগত ফোর্থ পিলার উইথ দ্য পিপলে। আজকে অনুষ্ঠানে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি যা নিয়ে আপামর বাঙালি, বাংলাভাষী, তিনি বাংলাদেশের মানুষ হন, তিনি পশ্চিমবঙ্গের মানুষ হন, তিনি বিশ্বের যে কোনো প্রান্তে থাকুন না কেন, তিনি যে বিষয়টা নিয়ে চর্চা করছেন সেটা হচ্ছে গণবিদ্রোহের পর কোন পথে বাংলাদেশ। এটা আজকে আমাদের আলোচনার বিষয়। বেশি দীর্ঘ বনিতার কোনো প্রয়োজন নেই। আমাদের সঙ্গে ইতিমধ্যেই যোগ দিয়েছেন বাংলাদেশ থেকে বিশিষ্ট সাংবাদিক প্রবীণ জার্নালিস্ট ফরিদ হোসেন। আমাদের সঙ্গে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি প্রাক্তন অধ্যাপক এবং এই বাংলাদেশে এই মুক্তির বা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অন্যতম বৌদ্ধিক মস্তিষ্ক তথা মুখ অধ্যাপক আনু মোহাম্মদ। স্বাগত বাংলাদেশ থেকে আপনাদের দুজনকে। আমাদের সঙ্গে ভারত থেকে যোগ দিচ্ছেন কলকাতা থেকে অমিতাভ রায়, পরিকল্পনা বিশারদ, এবং দিল্লি থেকে সিনিয়র জার্নালিস্ট গৌতম লাহিড়ী। সকলকে স্বাগত এই অনুষ্ঠানে। আমি একজন সাংবাদিক হিসেবে বলতে পারি ফরিদ ভাইয়ের ব্যস্ততা এখন তুঙ্গে। আমি সব থেকে প্রথমে আপনাকে বলার সুযোগ দেব এবং আপনি আমার এই প্রশ্নটাই একটাই প্রশ্ন, আমার এটার উত্তর আমি খুঁজছি, গণবিদ্রোহের পর বাংলাদেশ কোন পথে। ফরিদ ভাই, আপনি যদি বলেন। দেখুন, এখানে এই বিদ্রোহের পরে দুটো সম্ভাবনা তৈরি হয়েছে। একটা হচ্ছে যে বাংলাদেশ এখান থেকে সত্যিকারের গণতন্ত্রের পথে যেতে পারে এবং মানুষের যে ভোটাধিকার, যে একটা ভোট দিয়ে তার সরকার নির্বাচন করা এবং প্রতিনিধি নির্বাচন করা, যেটা তারা বস্তুত গত 15 বছরের 2009-এর পরে 8-এর পরে আর তারা সেটা দেখতে পায়নি। সেই ধরনের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এখন সেটা যদি আমাদের যারা এখন দায়িত্বে থাকবেন তারা যদি সঠিকভাবে, এবং রাজনৈতিক শক্তি এবং এখন সেনা বাহিনীও এখানে জড়িত হয়ে পড়েছেন, এবং সুশীল সমাজ, আমাদের সদ্য শিক্ষক আনু মোহাম্মদ সাহেবও একটা ফর্মুলা দিয়েছেন কদিন আগে, বিভিন্ন আলাপ আলোচনা সেগুলো নিয়ে হতে পারে। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও এখানে আসছে ছাত্র আন্দোলনকারীদের পক্ষ থেকে। আজ এখানে সবাই মিলে কাউকে বাদ না রেখে একটা যদি একটা ব্যবস্থা করতে পারে সেটা হতে পারে। আরেকটা হচ্ছে যে এই সম্ভাবনার মধ্যে আশঙ্কার মেঘ দেখা যাচ্ছে। আমরা যেটা দেখতে পাচ্ছি গত রাত থেকে বা শেখ হাসিনার দেশ ছেড়ে চলে গেছেন এই খবর প্রচার হওয়ার আগে থেকেই শহর জুড়ে যেমন উৎসব হচ্ছে, গণমানুষের ঢল নেমেছে এবং মানুষ নানান জায়গায় যে যেখানে আছে তারা রাস্তায় নেমে এসেছে এবং তারা এটাকে বলছে যে 1971 সালের পরে এটা তাদের দ্বিতীয় বিজয় উৎসব। এখন এখানে আশঙ্কার মেঘ একটা আছে, লুটপাট হচ্ছে, আক্রমণ হচ্ছে, বিভিন্ন আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে, মন্ত্রীদের বাড়িতে সেখানে লুটপাট হয়েছে, আক্রমণ হয়েছে। এবং যশোরে একটা খুবই মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেখানে আওয়ামী লীগেরই মালিকানাধীন একটি 5 তারা হোটেল, সেখানে মানে উন্মত্ত জনতা গিয়ে সেখানে আক্রমণ করেছে, আগুন জ্বালিয়ে দিয়েছে। যদিও সেনাবাহিনী চেষ্টা করেছে হেলিকপ্টার দিয়ে সেখান থেকে যারা আটকে পড়েছিল তাদের উদ্ধার করতে, কিন্তু শেষ পর্যন্ত 18 জন যারা এই হোটেলে বসবাস করছিল তারা মারা গেছেন আজ খবর পাচ্ছি। এবং বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি প্রায় 29টি জেলায় এই আক্রমণ হয়েছে এবং সেখানে আমাদের যে সংখ্যালঘু যারা আছেন, বিশেষত হিন্দুদের বাড়ি এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান, সেখানেও আক্রমণ হচ্ছে। এখানে আমরা যেটা গতকাল ঢাকা রাজধানীতে যেটা দেখেছি, গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বঙ্গবন্ধু জাদুঘর সহ শুরু করে আওয়ামী লীগের কার্যালয়, সেখানে অগ্নিসংযোগ হয়েছে, ভাঙচুর হয়েছে। হয়তো এই ক্ষেত্রে আমরা সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনীর কাউকে কোনো প্রতিরোধ করে তোলা বা কোনো কিছু করার থেকে তেমন কিছু দেখতে পাইনি। এটা একটা দিক। আরেকটা হচ্ছে যে আপনার আজকে যেটা সকালের খবর, কিছুক্ষণ আগে আমরা খবর পেলাম যে আমাদের সচিবালয় থেকে, যেখানে আজকে অফিস খুলেছে, স্কুলও খোলার কথা, স্কুল বিশ্ববিদ্যালয়, সচিবালয় থেকে সকলেই নিরাপত্তা বা মানে হামলা হতে পারে এই ধরনের একটা গুজব হয়ে যাওয়ার পরে আমরা কি বলে যে তারা বেরিয়ে যাচ্ছে কর্মকর্তা কর্মচারীরা। তো
তো এটাও একটা অনিশ্চয়তার ব্যাপার, সেটা কোন দিকে যাবে, কিভাবে যাবে, সেটা একটা মানে ভাবনা চিন্তার ব্যাপার। যেটা প্রয়োজন এখন, সেনাবাহিনী আমরা গতকাল থেকে যেটা দেখেছি, তারা ঘোষণা দিয়ে এবং তারা যে নেতৃবৃন্দকে নিয়ে তারা বঙ্গভবনে গিয়েছেন, সেটা নিয়েও কিছুটা প্রশ্ন উঠতে পারে। এখানে আমরা দেখছি যে জামাত ইসলামীকে নিয়ে তারা গিয়েছেন, তারা বৈঠক করেছেন, কিন্তু দলটি তো দুদিন আগেই তাদেরকে একটা সরকারি পরিপত্রে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যেহেতু একটা সরকারি পরিপত্রে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সেটাকে আরেকটা পরিপত্র দিয়ে সেই নিষিদ্ধকরণটাকে যদি বাতিল না করেই তাদের সঙ্গে বৈঠক করা হয়েছে, সেটা নিয়েও একটা প্রশ্ন উঠতে পারে। এখানে সব দলকেই নিতে হবে সেটা ঠিক আমরা বুঝতে পারছি, কিন্তু জিনিসটা তো করা হয়েছিল, সেটা একটা শেখ হাসিনার সরকার করলেও সেটা একটা সরকারি ব্যাপার ছিল, সেই জিনিসটাকে আমার মনে হয় যে তারা এড়িয়ে গেছে। আর এই সুযোগে আমরা যেটা বলছি যে ছাত্র আন্দোলনের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোথাও কিন্তু তারা রাজনীতির বা রাজনৈতিক নেতাদের নাম বা কোনো স্লোগানেই তাদের নাম কিন্তু তারা আনেনি। সেখানে বিএনপির কথা তারা বলেনি, তারা জামাত ইসলামের কথা বলেনি, তারা আওয়ামী লীগ বিরোধী তো ছিলই, তারা শেখ হাসিনার পদত্যাগ চেয়েছে একটা পর্যায়ে এসে। কিন্তু এখন এখানে যারা সেনাবাহিনীর প্রধান যে বৈঠকটা করেছেন, সেটা করেছেন রাজনৈতিক দলগুলোর একটা অংশ নিয়ে, এবং সেই অংশের মধ্যে আমরা দেখেছি যে যারা স্বাধীনতা বিরোধী শক্তি, সেই শক্তি, যারা সাম্প্রদায়িক শক্তি, সেই শক্তির কাছেও তারা কথা বলেছেন, তাদেরকে বঙ্গভবনে নিয়ে গিয়েছেন। সেটা হয়তো একটা প্রশ্ন উঠতে পারে এবং সেটা একটা জটিলতা তৈরি করতে পারে। আমরা জানি যে শেখ হাসিনা সরকারের পতনের কারণটা কি, এবং তাদের পদ্ধত্ব, তাদের স্বৈরাচারী আচরণ, এবং এটাই তার প্রাপ্য ছিল হয়তো। এবং এই গণঅভ্যুত্থানটা যে আসতে পারে সেটা আমরা অনেকেই বুঝতে পারলেও যার বোঝার দরকার ছিল তিনি বুঝতে পারেন নাই, তার দল বুঝতে পারেননি। এটা একটা করুণ পরিণতি। তিনি চেষ্টা করেছেন বাংলাদেশে উন্নয়নের গল্প শুনিয়েছেন, উন্নয়ন করেছেন, কিন্তু তিনি যেই ধারায় তিনি যাত্রা করেছিলেন, যেটা আমাদের সদ্য শিক্ষক আনম মোহাম্মদ সাহেব বারবার বলেছেন, যে তিনি চেয়েছিলেন বা তার যে আমি উন্নয়ন করব কিন্তু গণতন্ত্র দেব না, আমি উন্নয়ন করব কিন্তু আমি বাক স্বাধীনতা দেব না, আমি উন্নয়ন করব কিন্তু সেটা সমালোচনা কেউ করতে পারবে না, আমি যেভাবে করব সেভাবেই করতে হবে। আমি পদ্মা সেতু করেছি, আমি ওখান দিয়ে রেল করেছি, কিন্তু রেলটার প্রয়োজন আছে কি আছে না সেটা নিয়ে প্রশ্ন তুললে তিনি তাদের উপরে চড়াও হতেন। আজকে আমাদের যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, 12-13 বিলিয়ন ডলার আমরা ঋণ নিয়ে যেটা করেছি, সেই কাজটা ভালো হয়েছে কি, আমাদের প্রয়োজন ছিল কি ছিল না, সেটা নিয়ে প্রশ্ন তুললে তিনি ক্ষিপ্ত হয়ে উঠতেন। আদানির কাছ থেকে বিদ্যুৎ আনা, এটা ঠিক হয়েছে কি হয়নি, এই প্রশ্নগুলো কোনো সাংবাদিক তাকে কোনো সংবাদ সম্মেলনে প্রশ্ন করলে তিনি তার উপরে মানে বিরক্ত হয়ে জবাব দিতেন। কাজে এই যে তার মধ্যে একটা মনোভাব তৈরি হয়েছিল, আমরা যারা কাছে ছিলাম, আমিও তার সরকারের হয়ে দিল্লিতে মিশনে কাজ করেছি 4 বছর প্রেস মিনিস্টার হিসাবে, আমি কিছুটা দেখেছি কাছের থেকে। কিন্তু যে কোনো বিবেক সম্পন্ন মানুষ, যার চিন্তার স্বাধীনতার একটা ব্যাপার আছে, তাকে কিন্তু তার এই শেষ সময়ের যে ঘটনাগুলো বা গত কয়েক বছরের যে ঘটনা, সেগুলো তাদের আমাদের মধ্যে নানান রকমের প্রশ্ন তুলেছে, এবং সেই প্রশ্নগুলো তার কাছে বলতে গেলেও তিনি খুব একটা ভালোভাবে সেটা নিতেন না। তার আশেপাশে যাদেরকে তিনি শেষ দিকে নিয়োগ দিয়েছেন বা আগেও নিয়োগ দিয়েছেন, উপদেষ্টা অনেকগুলো কাজ করেছেন, তিনি যাদের নিয়োগ দিয়েছেন তাদেরকে আজীবন নিয়োগ দিয়েছেন, কাউকে তিনি বাদ দেননি। তাদের বিরুদ্ধে নানান সমালোচনা হলেও তিনি তাদেরকে বাদ দেন। তিনি তার আত্মীয়তার সূত্রে দিয়েছেন, তার দলীয় সূত্রে দিয়েছেন। তিনি যেখানে কোনো বাজ বিচার না করে কোনো যোগ্য লোককে তিনি সেখানে আনেননি। কাজেই তাকে যদি আমরা বঙ্গবন্ধু কন্যা আমরা শ্রদ্ধা করি, তিনি বাংলাদেশের জন্য এরশাদ বিরোধী আন্দোলনে, গণতন্ত্রে পুনরুদ্ধারে তিনি সংগ্রাম করেছেন, সেই জন্য তার প্রতি, আওয়ামী লীগের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, আমরা সেগুলো স্বীকার করি। কিন্তু গণতন্ত্রের বিরুদ্ধে লড়াই করে তিনি প্রথমেই যে কাজটা করলেন, যিনি সুযোগ পেলেন, তিনি গণতন্ত্রটাকে বিকশিত হওয়ার পথটাকে রুদ্ধ করে দিলেন। তিনি
তত্ত্বাবধায়ক সরকার যে বিধানটা ছিল সেটা ছিল বাংলাদেশের একটা চমৎকার বিধান, যেটা আরো বেশ কয়েকটা বছর নয়, আরো 3-4টা টার্ম পর্যন্ত চলতে পারতো বা আরো বেশি চলতে পারতো, কিন্তু সেটাকে তিনি বন্ধ করে দিলেন। সেখান থেকেই শুরু হলো তার ক্ষমতার যে আঁকড়ে থাকার যে ঘটনাটা সেটা। তারপরে দেখুন যখন প্রায় 200 প্রথম দিকে যখন 200 ছাত্রছাত্রী তরুণ তাজা প্রাণ ঝরে গেল, সারা জাতি স্তব্ধ হয়ে গেল, সেখানে কিন্তু আর কোনো দল থাকলো না। সেখানে কিন্তু আওয়ামী লীগ, জামাত বা কি বলেন বিএনপি, সব সাধারণ মানুষের মধ্যে বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা আর কখনো হয়নি, কোনো আন্দোলনই হয়নি। এবং এই ঘটনাটা মানুষকে এমনভাবে নাড়া দিয়েছে তার বিবেককে যে কেউ আর ঘরে বসে থাকতে পারেনি। প্রথম দিকে কারফিউ দিয়ে সেটা সামালের চেষ্টা করেছিল, কিন্তু আমরা চোখের সামনে দেখেছি স্কুলের ছেলেমেয়েরা যারা ক্লাস 4-5 পড়ে, মেয়েরা চলে এসছে, তার মায়েরা চলে এসছে, তার বাবারা চলে আসছে। তারপর আস্তে আস্তে এটা হাতছাড়া হয়ে গেছে। এটা খুবই স্বাভাবিক যে ওই শক্তি যদি এটাকে তাদের আয়ত্তে নিতে চায় তারা তো নিতেই পারে, এবং সেটার জন্য কিন্তু দায়টা শেখ হাসিনাকেই নিতে হবে, আওয়ামী লীগকেই নিতে হবে। এবং এখন তো প্রশ্ন উঠছে যে তিনি তো চলে গেলেন, কিন্তু তার আওয়ামী লীগ থেকেই কিন্তু প্রশ্ন উঠছে যে তিনি যেভাবে গেলেন সেটা কিন্তু তিনি আরো ভালোভাবে যেতে পারতেন, তিনি এখানেই থাকতে পারতেন, তিনি একটা নির্বাচনে ঘোষণা দিতে পারতেন, তিনি পরিস্থিতিটা উপলব্ধি করলে তার বাংলাদেশেই থাকা সম্ভব ছিল। কিন্তু তিনি যেভাবে গেলেন, তিনি যা গড়ে তুলেছিলেন, এই বঙ্গবন্ধু ভাস্কর্যের কথা বললেন, সেটা তো ভেঙে ফেলল। বঙ্গবন্ধু জাদুঘর তিনি তার সাধের স্বপ্নের বা বাঙালি জাতিরই ধরেন স্বপ্নের কথাই যদি আমি বলি, সেটাও তো ভেঙে গেল, সেটাও তো কেউ রক্ষা করতে এগিয়ে এলো না। আজকে 15ই আগস্টের 5ই আগস্টে তিনি চলে যেতে বাধ্য হলেন। 15ই আগস্ট আসছে, এটা জাতীয় শোক দিবস। আমার মনে হয় না যে এবার সেটা জাতীয় শোক দিবস হিসেবে পালিত হবে। কাজেই এই যে আমরা যে হারালাম, আমাদের যে আরেকটা আশঙ্কা দেখা দিয়েছে যে সাম্প্রদায়িকতা ফিরে আসতে পারে, জঙ্গিবাদ ফিরে আসতে পারে। আমাদের বাংলাদেশের যে মূল নীতি আমাদের সেটা কতগুলো, সেটার মধ্যে হচ্ছে অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র, সেটাও কিন্তু এখন একটা হুমকির মুখে। কাজে আমরা সামনের দিনগুলো আমার কাছে মনে হয় যে খুবই অনিশ্চয়তার মধ্যে আমরা থাকবো, এবং সেখানে আমাদের নেতৃত্ব কতটা বিচক্ষণতার পরিচয় দিতে পারবে, যারা আছে সেনাবাহিনী কতটা পারবে, এবং এই পদক্ষেপগুলো নেওয়াটা খুব জরুরি হবে। এখানে যদি ক্ষমতার ভাগাভাগি নিয়ে, কারণ আমরা জানি যে কোনো কোনো দল এখন ক্ষমতায় আসার জন্য উদ্গ্রীব হয়ে যাবে এবং তারা তাদের মতো করে সবকিছু করতে চাইবে। আমরা বাংলাদেশে আগেও দেখেছি এই ধরনের ঘটনার পরে এটা অনেকটা যেমন সার্জারির মতো, আপনি একটা সফল সার্জারি হয়ে গেলেও পোস্ট অপারেটিভ পিরিয়ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কাজেই এই বিশাল একটা সার্জারি হয়ে যাওয়ার পরে আমাদের পোস্ট অপারেটিভ ব্যাপারটা কিভাবে সকল অংশীজন কিভাবে কাজ করে, ছাত্ররা কি ভূমিকা পালন করে, সেগুলো আমাদের দেখতে হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আপনি বিস্তারিত নানা রকম সম্ভাবনার কথা বললেন, এবং মোদ্দা কথা যেটা আমাদের ফরিদ হোসেন সাহেব বললেন সেটা হচ্ছে যে সব রকম সম্ভাবনার পথই খোলা আছে। প্রকৃত গণতন্ত্র বাংলাদেশে ফিরে আসতে পারে ওনার মতে, আবার যে পথ কাম্য অভিপ্রেত নয় সে পথেও বাংলাদেশ চলে যেতে পারে। আমরা সকলেই বাইরে থেকেও দেখেও সেটুকু অন্তত বুঝতে পারছি যে অন্তর্বর্তী সরকারটা কিভাবে হবে, কোন পথে চলবে, তার উপর হয়তো অনেক কিছু নির্ভর করছে। ফরিদ ভাই, আপনি যদি সময় পান থাকতে পারেন তাহলে আমাদের সঙ্গে থাকুন, আর তা না হলে আমি একটু যাওয়া গৌতম দা মাফ করবেন, হ্যাঁ আমি একটু যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি, আমি জানি যে সাংবাদিক হিসেবে আমি বুঝতেই পারি কি ব্যস্ততা আপনার থাকা স্বাভাবিক, যে উনি এতটুকু সময় আমাদের দিতে পেরেছেন সেটাই যথেষ্ট। সাংবাদিক এরকম ব্যস্ততা আমাদেরও এখানে প্রচন্ড, সেই পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওনাকে তাও যেহেতু ওখানে ঘটনা ঘটছে আমরা তো পর্যবেক্ষণ করছি দূর থেকে। অবশ্য দিল্লিতে বটেই শেখ হাসিনা রয়েছে, সেই হিসেবে তোমার ব্যস্ত থাকতে পারে। তবে প্রফেসর আনু মোহাম্মদ আমাদের বলছে, আমি দর্শকদের কাছে আগেই পরিচয় দিয়েছি, উনি শুধু একজন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপকই নন, উনি এই যে আন্দোলন তার একজন অন্যতম বৌদ্ধিক নেতাও বটে, ইন্টেলেকচুয়াল লিডারও বটে। প্রফেসর মোহাম্মদ, আমি আপনার কাছে এই প্রথম প্রশ্নটাই নিয়ে যাচ্ছি যেটা নিয়ে আমরা আলোচনা করছি, যে গণবিদ্রোহের পর কোন পথে বাংলাদেশ?
বাংলাদেশে আমাদের ধরেন এই ধরনের গণ অভ্যুত্থান, মানে কাছাকাছি ধরনের গণ অভ্যুত্থান বা জনগণের বিজয়, এটা ধরেন আমাদের আরো অভিজ্ঞতা আছে। আমাদের তো 1952 সালে একটা বড় অভিজ্ঞতা আছে, 1970 সালে গণ অভ্যুত্থানে একটা অভিজ্ঞতা আছে, 71-এর মুক্তিযুদ্ধ তো বটেই, সেটা তো একটা বিশাল আমাদের জন্য অভিজ্ঞতা। তারপরে আর একটা বড় গণ অভ্যুত্থান হয়েছিল 90 সালে, মানে হুসাইন মোহাম্মদ এরশাদ সামরিক জেনারেল ছিলেন। তারপরে এটা হচ্ছে ধরেন ইতিহাসে, আমাদের ইতিহাসে একটা মুক্তিযুদ্ধের আগে পরে সবচেয়ে বড় ঘটনা। এবং এটার বেশ কিছু বৈশিষ্ট্য আছে, যে এখানে কোনো রাজনৈতিক দল ছিল না। ধরেন এরশাদ বিরোধী যে গণ অভ্যুত্থানটা হয়, সেখানে 3 জোট ছিল, মানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট ছিল, বিএনপি নেতৃত্বাধীন জোট ছিল, বামপন্থীদের একটা জোট ছিল, 3 জোট ছিল, তাদের একটা রূপরেখা ছিল। তাদের সাথে আবার যুক্ত হয়েছিল সেই সময় জামাত ইসলাম তাদের সাথে যুক্ত হয়েছিল। আর 1970-এর গণ অভ্যুত্থানের সময় তো ছিলই, অনেক রাজনৈতিক দল ছিল। এইবারে এত বড় একটা গণ অভ্যুত্থান, এবং এমন একটা আওয়ামী লীগ এমন একটা অবস্থা তৈরি করেছিল যে তাদেরকে কোনো শক্তি নাই পৃথিবীতে তাদেরকে সরাতে পারে। মানে নির্বাচন তো নাই, নির্বাচনের বাইরেও জনগণের এই ক্ষমতা নাই, বা কোনো রাজনৈতিক দলের এই অবস্থা নাই যে জনগণের সেই শক্তি তৈরি হবে যার মধ্যে দিয়ে এই সরকার পরিবর্তন হতে পারে। যতই অন্যায় করুক তারা, যতই ভুল করুক, জনগণের যতই ক্ষতি করুক, কিংবা জনগণের যতই বিরাট ভজন হোক, তাদেরকে সরানোর কোনো ক্ষমতা নেই। এরকম একটা চিন্তা কিংবা এরকম একটা বিশ্বাস তৈরি হয়েছিল সমাজে। এই বিশ্বাসটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিশ্চয়ই ছিল, এবং সমাজের মধ্যেও অনেকের ছিল। মানে ধরেন এই 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 আন্দোলনটা বিস্তৃত হওয়ার, মানে আপনি ধরেন 10 দিন আগে, 15 দিন আগেও কেউ বিশ্বাস করতে পারে নাই যে এটা সরকারকে এইভাবে পরিবর্তন করতে পারবে। এটা হচ্ছে এবারের একটা বৈশিষ্ট্য। এবং এই আন্দোলনটা কোনো রাজনৈতিক দল ছিল না, এবং রাজনৈতিক কোনো লক্ষ্য তারা বলেন। এটা শুরু হয়েছিল আপনারা জানেন কোটা সংস্কার, একটা খুবই গণতান্ত্রিক একটা দাবি নিয়ে, এবং এই দাবিটা পূরণ করা সরকারের পক্ষে খুবই সম্ভব ছিল। মানে এটা খুবই সাধারণ একটা দাবি ছিল যে কোটার মধ্যে দিয়ে শতকরা 56% চলে যাচ্ছে, যারা প্রতিযোগিতায় আসবে তাদের হাত থেকে চলে যাচ্ছে। এমনিতেই জব ক্রাইসিস, মানে আমাদের এটাকে বলে জবলেস গ্রোথ। গ্রোথ হচ্ছে, প্রবৃদ্ধি হচ্ছে অনেক, কিন্তু কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না। এটা ধরুন ভারতেরও সমস্যা, এর সঙ্গে আমরাও পরিচিত আছি ভারতে। হ্যাঁ, ভারতেরও একই। এটা তো একটা, কারণ আমাদের নিউ লিবারেল মডেল বলে যে হ্যাঁ, অনেক ধরনের গ্রোথ হচ্ছে, অনেক বৈষম্য তৈরি হচ্ছে, কিছু লোকের হাতে সম্পদ কেন্দ্রীভূত হচ্ছে, কিন্তু কর্মসংস্থান তৈরি হচ্ছে না। এইটা তো সমাজের মধ্যে আপনাদের শিক্ষিত তরুণদের মধ্যে ক্ষোভটা তো ছিল। তারপরেও যে কর্মসংস্থানের যে কয়টা সুযোগ ছিল, সেই সমস্ত সুযোগগুলো দেখা যাচ্ছে যে সেগুলো প্রশ্ন ফাঁস হচ্ছে, নিয়োগ বাণিজ্য হচ্ছে, সরকারি দলের একটা অদৃশ্য কোটা আছে। তার ফলে সাধারণ জনগণের কোনো অবস্থাই নেই, মানে তার ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না। এখন যারা পাচ্ছে তারা বিদেশে চলে যাচ্ছে, বিদেশে তো আর সবাই যেতে পারবে না। তার ফলে যারা আছে তারা একটা হতাশার মধ্যে, ইনফরমাল সেক্টরটা বেড়ে যাচ্ছে, এইরকম একটা অবস্থা ছিল। এবং পাশাপাশি এই তরুণরা, আপনি ধরেন বিশ্ববিদ্যালয়ের হলগুলো ছিল এক একটা নির্যাতনের কারখানা। মানে ওই যে ছাত্রলীগের যে নির্যাতনের টর্চার সেল থাকতো, যা খুশি তাই তারা করতে পারতো, এবং সাধারণ শিক্ষার্থীদের কোনো কিছু করার অবস্থা ছিল না। এই হলগুলো থেকে শুরু করে আপনি পাড়ার মহল্লায় চাঁদাবাজি, জুলুম, দখলদারিত্ব, এই সমস্ত কিছুর মধ্যে সরকার দলীয় লোকজন, এবং একের পর এক ক্ষমতায় আসার ফলে কোনো নির্বাচন ছাড়া, কোনো রকম জবাবদিহি ছাড়া যা খুশি তাই করা যায়, এরকম একটা অবস্থা আওয়ামী লীগের সর্বস্তরে তৈরি হচ্ছে। এই যে জুলুম, একদিকে জুলুম, আরেকদিকে আপনার ধরেন অর্থনৈতিক সংকট, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, গত কয়েক বছরে ক্রমাগত বেড়ে যাচ্ছে। মানে এবং জিনিসপত্রের দাম বৃদ্ধি নিয়ে ধরেন সরকারের যে রেসপন্স, মানুষ সাফার করছে, তাদের আয় বাড়ছে না, জিনিসপত্রের দাম বাড়ছে, প্রকৃত আয় কমে যাচ্ছে। এরকম অবস্থায় জনগণ যখন নাভিশ্বাস উঠছে, তখন সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের মন্ত্রীদের একটা মস্করা করার অভ্যাস, যে না উন্নয়ন তো হচ্ছে, সবার হাতে টাকা বেড়েছে, জিনিসপত্রের দাম বাড়লেও মানুষ খুব সুখে আছে, এখনকার মানুষ যত সুখে আছে এরকম সুখে কখনোই ছিল না। এই যে মানে মানুষকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করা, অসম্মান করা, এবং পুরো জিনিসটাকে, মানে সমস্যাটাকে স্বীকৃতি না দেওয়া, এই প্রবণতাটা এই ক্ষোভ সৃষ্টির আরেকটা বড় কারণ। এই সবকিছু মিলিয়ে
আপনার তখন যখন আন্দোলনটা শুরু হয় তখন এটা ব্যাপক সমর্থন পেয়েছিল, কিন্তু তারপরেও সরকার ধরেন এই কোটা সংস্কারের বিষয়টাকেই ফয়সলা করতে পারে। তারা কিন্তু কোটা বাতিল চায় না, কোটা সংস্কার চেয়েছে। এইখানে প্রফেসর মোহাম্মদ একটা প্রশ্ন করি আপনাকে, এইটা তো সরকার বারবার কোর্টের হাতে আছে, কোর্ট সিদ্ধান্ত নেবে, এটা কি সরকারের এক্সিকিউটিভ অর্ডারে হতে পারতো কোটার ব্যাপারটা? এটা হ্যাঁ, এই ঘটনাটাই আপনার একটা ধরেন সমস্যাটা তৈরি হলো এই অবস্থা থেকে যে কোটা সংস্কারের আন্দোলনটা শুরু হয়েছিল 2018 সালে এবং আন্দোলনটা ওটাকে সরকারের প্রশাসনিক নির্দেশে কোটাটা বাঁচাতে পারতো। হ্যাঁ, কোত্থেকে এলো সেটা আমি বলছি। 2018 সালে শুরু হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য 30% কোটা ছিল, এটা আসলে মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা ছিল। হ্যাঁ, মুক্তিযোদ্ধার সন্তানদের তো পাওয়াই উচিত। 2018 সময় দেখা গেল যে নাতি নাতনি পর্যন্ত গেল যখন, এবং এটা পুরোটা যখন 56%, তখন এটা নিয়ে আন্দোলন শুরু হয়। একটা পর্যায়ে আন্দোলন যখন ব্যাপক আকার ধারণ করে তখন প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে খুবই বিরক্তির সঙ্গে বললেন যে ওরা চাচ্ছে কোটা করা, ঠিক আছে আমি সব বাতিল করে দিলাম। এই যে সব বাতিল করে দিলাম, এই সিদ্ধান্তটা আসলে কোনো টেকসই সিদ্ধান্ত না, কারণ আইনে বা সংবিধান অনুযায়ী এটা টিকবে না আসলে। কারণ এটা সংবিধান অনুযায়ী যারা ধরেন দুর্দশাগ্রস্ত বা যারা ধরেন যাদের প্রাপ্য এরকম তো জনগোষ্ঠী আছে যাদেরকে কোটা দিতে হবে। সুতরাং এটা হয়তো প্রধানমন্ত্রী নিজেও জানতেন যে এটা টিকবে না আইনে, দিলাম আমি রাগ করে, ওই ওনার রাগ করে কথা বলা, দিলাম বন্ধ করে দেই, আমি দিয়ে দিচ্ছি, আমি এই ধরনের প্রবণতা তার ছিল। ওইভাবে বন্ধ হলো এবং কিছুদিন পরেই দেখা গেল যে ওইটা নিয়ে মামলা হচ্ছে। সেই মামলা শুনানি হতে হতে এই বছরে এসে মাঝখানে করোনা গেল, সেটার জন্য আর সিদ্ধান্ত হয়নি। এই বছরের জুন মাসে কোর্ট রায় দিল যে ওই যে পরিপত্রটা সরকার দিয়েছিল যে কোটা বাতিল, ওইটাই বাতিল, কারণ আবার 56% আসলো। ওইটার ভিত্তিতে সরকার বললো যে আমরা কি করবো, এটা তো কোর্টের ভাষা। কিন্তু কোর্টের যে রায়টা, সেই রায়টার মধ্যে এই কথাটাও ছিল যে সরকার ইচ্ছা করলে নিজেরা এই কোটা বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে, এই কথাটা ছিল। এইটা সরকার আড়াল করে গেছে। এটা যখন রায়টা যখন প্রকাশিত হলো তখন আমরা দেখলাম যে এটা ছিল, এবং এটা তখন আন্দোলনের মধ্যে বলা হচ্ছিল যে আপনারা তো পারেন করতে, আপনারা এটা করেন। রাষ্ট্রপক্ষ আসলে আমরা জানি যে আদালত কিভাবে চলে। বাংলাদেশে আদালতটা আসলে আদালতের মতো চলে না, একটা উপরের আদেশে চলে বেশিরভাগ ক্ষেত্রে, প্রায় অধিকাংশ ক্ষেত্রে। আর দ্বিতীয়ত রাষ্ট্রপক্ষ যদি সিরিয়াস না হয় সে আপিল করার ক্ষেত্রে কিংবা এই আইনি লড়াইয়ের ক্ষেত্রে, রাষ্ট্রপক্ষ যদি এটাকে গুরুত্ব না দেয় তাহলে তো এমনিতেই আইনগতভাবে জিনিসটা হাতছাড়া হয়ে যাবে। তো যাই হোক, সরকার সেটা করে নাই, না করে ওই যে আমরা কিছু জানি না, আদালত করবে, এই বলে আন্দোলনটা তো আস্তে আস্তে বিস্তৃত হলো। তারপর আন্দোলন যখন আরো ব্যাপক আকার লাভ করলো তখন কিন্তু সরকার ঠিকই দেখা গেল কোর্টের সেশনটাও এগিয়ে নিয়ে আসছে, শুনানি এগিয়ে নিয়ে আসছে, রায় হয়ে গেল তাড়াতাড়ি, একদিনের মধ্যে সবকিছু হয়ে গেল। তার মানে এটা সম্ভব ছিল আগে। এর মধ্যে যেটা সর্বনষ্ট হইলো সেটা হলো প্রধানমন্ত্রীর কথা। প্রধানমন্ত্রীর কথার জন্য অনেক সমস্যা তৈরি হয়েছে বাংলাদেশে। এই সর্বশেষ এই কথার জন্য সমস্যাটা তৈরি হয়েছে, যেটা আন্দোলনকারীদের পাইকারিভাবে এমনভাবে তিনি কথা বললেন তাতে আন্দোলনকারীদের মনে হলো তাদেরকে রাজাকার বলা হচ্ছে। এবং রাজাকার শব্দটা হচ্ছে বাংলাদেশে মীর জাফরের মতো একটা গালি, মীর জাফরের চাইতেও খুব খারাপ গালি। কাউকে রাজাকার বললেই তার মাথায় রক্ত চলে যাবে, এরকম একটা অবস্থা। মানে এটা তো একটা সমাজের মধ্যে, সেটা আন্দোলনকারীদের যখন বলা হলো যে রাজাকারের নাতিপুতি, এই ধরনের কথাবার্তা বলা হলো, তখন ওইটা ভয়ঙ্কর রিয়াকশন। এবং সেটা দেখা গেল সেদিন রাত থেকে কয়েক গুণ বেড়ে গেল ছাত্রছাত্রীদের মিছিল। এবং তারপরেও কিন্তু সরকারের বোধোদয় হলো, এবং তখনকার প্রধানমন্ত্রী যিনি জানা যে ওবায়দুল কাদের, আপনার নাম শুনে থাকবেন, প্রতিদিনই তিনি কথা বলতেন, সেই কাদের সাহেব বললেন যে ছাত্রলীগ সব মোকাবেলা করবে, ছাত্রলীগ যুবলীগ মোকাবেলা। এবং তারা দেখা গেলো লাঠি সোটা নিয়ে আন্দোলনকারীদের উপরে হামলা করতে থাকে। এই যে শুরু হইল, তারপরে নিহত হইলো একটা ছেলে আবু সাইদ, রংপুর, বেগম রোকেয়া, হ্যাঁ আপনারা দেখেছেন, তার মৃত্যুতে এটা আপনি বলতে পারেন যে একটা স্ফুলিঙ্গ তৈরি। তো তারপরেও কিন্তু সরকারের বোধোদয় হয়নি। তারপরে দেখা গেলো যে 17, 18, 19 র্যাব, পুলিশ, আর্মি, এই ধরনের ঘটনা, এইটা অভিজ্ঞতা কিন্তু আমাদের নাই। মানে 71-এর পাকিস্তান সামরিক বাহিনীর হামলার বাদে, 71-এর আগে এবং 71-এর পরে আর কোনো সময়
এরকম ভাবে ডাইরেক্ট গুলি করছে একের পর এক 10 জন 20 জন 30 জন 40 জন পার হয়ে গেল, 3-4 দিনের মধ্যে আপনার 200 পার হয়ে গেল, 300 কাছাকাছি চলে গেল। এরকম ঘটনা আগে কখনো হয়। তো এইটা এমন অবস্থা তৈরি হইলো যে সকল পর্যায়ের মানুষ, পেশাজীবী সবাই চলে আসে। এই অবস্থায় এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি হলো। মানে এই পুরোটাই কিন্তু নেতৃত্ব দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কোনো রাজনৈতিক দল প্রত্যক্ষভাবে এর মধ্যে ছিলই না। তবে বাইরে থেকে ধরেন বিএনপি অনেক পরে নৈতিক সমর্থন দিয়েছে, আর বাম গণতান্ত্রিক জোট তারা প্রথম থেকে এটা সমর্থনে ছিল। বাম গণতান্ত্রিক জোটের যারা ছাত্র সংগঠন তারা প্রথম থেকে ছিল, এবং ভারতেরও অনেকগুলো ছাত্র সংগঠন আমরা জানি, অনেকগুলো ছাত্র সংগঠন এইটার সাথে সংহতি প্রকাশ করেছে। প্রফেসর মোহাম্মদ, আজকে আমাদের যে বিষয়টা আপনি ব্যাকগ্রাউন্ডটা চমৎকার ভাবে বললেন, আজকে এর পরে কোন পথে ফরিদ হোসেন সাহেব ব্যাকগ্রাউন্ডটা জানা দরকার যে আসলে ভিত্তিটা কোন পথে যাবে বাংলাদেশ। ভিত্তিটা কিভাবে তৈরি হলো সেটাই একটা গুরুত্বপূর্ণ, মানে সামনের দিনগুলো বোঝার জন্য। তার মানে এখানে কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব নাই, এখানে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই হচ্ছে প্রধান শক্তি। এর পাশাপাশি যারা ছিল তারা হলো শিক্ষকদের সংগঠন ছিল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক একটা, যারা শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে কখন, যখন শিক্ষার্থীদের উপর হামলা হচ্ছে তখন শিক্ষকরা একে একে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। এই শিক্ষকরা, এমন অনেক শিক্ষক আছে যারা কোনোদিন কোনো মিছিলে যায় এবং রাজনীতি শুনতেই পারে না, এরকম পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষকরাও দেখা গেল যে এই শিক্ষার্থীদের রক্ষা করতে গিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছে। তো তার ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক বলে একটা সংগঠন পরিষ্কারভাবে এটার সাথে ছিল, আইনজীবীদের সংগঠন ছিল, নারী সংগঠনগুলো ছিল, শ্রমিক সংগঠন ছিল। এর মানে তার মানে রাজনৈতিক দল প্রত্যক্ষভাবে না থাকলেও বিভিন্ন পেশাজীবী সংগঠনগুলো ছিল। এখন 5ই আগস্ট আগের দিন 4 আগস্ট আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক থেকে একটা সাংবাদিক সম্মেলন করলাম যে অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে গঠন হওয়া উচিত এবং তার রূপরেখা কি হওয়া উচিত। সেটা 4 তারিখ, এবং সেই 4 তারিখ ভয়ঙ্করভাবে সারা দেশে পুলিশ এবং যুবলীগ ছাত্রলীগ প্রায় শতাধিক লোক ওই একদিনে মারা গেল, মানে নিহত হল, তার মধ্যে পুলিশও ছিল। সেই দিন সন্ধ্যা থেকে কারফিউ হলো এবং তারপরের দিন আমরা জানলাম যে শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়েছে। এই যে অবস্থাটা তৈরি হলো, তারপরে এটা যেটা অন্যান্য দেশের ক্ষেত্রে হয়, বাংলাদেশের ক্ষেত্রেও এই অভিজ্ঞতা আমাদের আগেও আছে। একটা বড় আকারের ভয়ঙ্কর স্বৈরতন্ত্র যদি ক্ষমতায় থাকে, স্বৈরতন্ত্রী ব্যবস্থার উপর যদি সরকার দাঁড়িয়ে থাকে, সেই সরকার পতন হলে ভয়ঙ্কর রকম একটা অনিশ্চয়তা তৈরি হয়, কারণ কোনো প্রতিষ্ঠান কাজ করে না। এবং এই সরকার সবগুলো প্রতিষ্ঠান ধ্বংস করেছে, মানে আপনি ধরেন আদালত বলেন, মানবাধিকার কমিশন বলেন, অন্যান্য সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করেছে। তার ফলে প্রতিষ্ঠানগুলো কোনো একটা ধরেন সরকার শেখ হাসিনা পদত্যাগ করেছে, এখন আদালত মানবাধিকার কমিশন এই সমস্ত প্রতিষ্ঠানগুলো যে কাজ করবে সেই কাজ করার মতো হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে এমন সব প্রশাসন বসানো হয়েছে যেগুলি সবই ওই স্থাপক টাইপের লোকজন, মানে তাদেরও মুখ দিয়ে কোনো কথা বেরোয়। এই শূন্যতাটা আমাদের জন্য খুব ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক হয়েছে। এবং ফরিদ সাহেব যে কথাগুলো বললেন, বর্তমান পরিস্থিতি যে বর্ণনাটা তিনি দিলেন, এটা সঠিক। এই ঘটনাগুলো ঘটছে এখন। এটার একটা বড় কারণ হচ্ছে যে আপনার ধরেন দুইটার আগে শেখ হাসিনা পদত্যাগ করেছেন, তারপরে সেনা প্রধান বক্তব্য দিয়েছেন 4টার একটু আগে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কথা বলেছে সন্ধ্যার পরে। এই জায়গাটায় যে শূন্যতাটা হয়, এই শূন্যতার মাঝখানে কিছু ঘটনা ঘটে। যেমন তিনি বললেন না যে হেফাজতে ইসলামের ধরেন একজনের সাথে সেনা প্রধান যে আলোচনা হচ্ছে, সেই আলোচনার মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলকে ডাকা হয়েছে, কিন্তু তাৎপর্যপূর্ণ হচ্ছে যে সেখানে বাম গণতান্ত্রিক জোটের কোনো দলকে ডাকা হয়নি। বাম গণতান্ত্রিক জোটটাই আন্দোলনের মধ্যে ছিল, আওয়ামী লীগকে ডাকা হয়নি। ধরেন আওয়ামী লীগকে ডাকলেও হয়তো তখন আওয়ামী লীগের কাউকে পাওয়া যেত না, সেটা ডাকা উচিত ছিল সবাইকে, কিন্তু আওয়ামী লীগকে ডাকলেও আসলে পাওয়া যেত না কার্য। কিন্তু বাম গণতান্ত্রিক জোটের তো নেতৃবৃন্দ ছিল, বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ তারা তো আন্দোলনের মধ্যেই ছিল, তাদেরকেও ডাকা হয়নি। কিন্তু ডাকা হয়েছে ধরেন জামাত ইসলামকে ডাকা হয়েছে, হেফাজতে ইসলামের যাকে ডাকা হয়েছে তার বিরুদ্ধে মামলা আছে, নারী নিপীড়নের মামলা আছে। এই ধরনের ঘটনাগুলো সবাইকে উদ্বিগ্ন করলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা মূল আন্দোলনটা করেছে, তারা এই পর্যায়ে তারা নেতৃত্বের জায়গায় না থাকার কারণে এই সমস্যাটা তৈরি হয়েছে। যাই হোক, রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরো জায়গাটাকে আবার নিজেদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে এবং
এবং এই যে হামলাগুলো হচ্ছে সাম্প্রদায়িক, আপনি ধরেন এখানে সাম্প্রদায়িক সহিংসতার মানে এই পুরো সহিংসতার মধ্যে কয়েকটা দিক আছে। একটা তো আছে যে বিভিন্ন জায়গায় অনেক রকম জুলুম হয়েছিল, অনেক রকম অত্যাচার হয়েছিল, সেটার একটা আক্রোশ, যেটা আসলে যারা ক্ষমতা নিয়েছেন সেনাপ্রধান তার প্রথম থেকেই এটা প্রস্তুতি থাকা উচিত। একটা হলো যে আক্রোশ কিংবা প্রতিহিংসা কিংবা তাদের যে ক্রোধ তার প্রকাশ, এটা একটা। আরেকটা হচ্ছে যে সুযোগ সন্ধান, যারা ধরেন এই সুযোগে লুটপাট করবে। আরেকটা হচ্ছে যারা ধরেন সাম্প্রদায়িক ধরনের লোকজন, তারা এই সুযোগে হিন্দুর উপর আক্রমণ করছে কিংবা সংখ্যালঘুর উপর আক্রমণ করছে। এই তিন ধরনের লোকজনের যে ঘটনাগুলো একসাথে হয়ে এই গতকালে একটা ভয়াবহ অবস্থা হয়েছে, যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাতে এই বিষয়ে একটা পরিষ্কার অবস্থান নিয়েছে, আমরাও বলেছি, এবং সরকারের পক্ষ থেকে আরো সুনির্দিষ্ট উদাহরণ দেওয়া উচিত, সেটা মানে আরো নির্দেশনা পরিষ্কারভাবে আসা উচিত। তাইলে হয়তো এই জায়গাটা থামবে। মানে আজকে আজকে আশা করি এই ধরনের ঘটনাগুলো আর ঘটবে না। কিন্তু আমরা যেটা সবসময় বলেছি এবং কালকেও বলেছি যে বাংলাদেশে এই সবসময় যেটা হয় যে আমাদের বিজয় বারবার ছিনতাই হয়ে যায়, এবং এইবারও এই ছিনতাই হওয়ার একটা সম্ভাবনা এবং আশঙ্কা সবসময় আছে। এটাকে মোকাবেলা করার জন্য যেটা করতে হবে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ যারা আন্দোলনের মধ্যে ছিল তাদের মধ্যে পরিষ্কার অঙ্গীকার আছে, তাদের একটা লক্ষ্য আছে কিংবা তাদের একটা প্রকাশ্য বক্তব্য আছে যে কি ধরনের বাংলাদেশ আমরা চাই। একটা বাংলাদেশ হচ্ছে যে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে, যে বাংলাদেশে প্রতিষ্ঠানগুলো কাজ করবে, যে বাংলাদেশ অসাম্প্রদায়িক হবে, যে বাংলাদেশে জবাবদিহিতা থাকবে, এবং যে বাংলাদেশে সকল জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ সকলের একটা অংশগ্রহণ নিশ্চিত হবে, এরকম একটা বাংলাদেশ। এই আকাঙ্ক্ষাটা যারা ব্যক্ত করছে সেই সামাজিক শক্তিগুলোই কিন্তু এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। সেটা হচ্ছে আমাদের একটা ভরসার জায়গা। যে আপনার এখন কি মনে হচ্ছে প্রফেসর মোহাম্মদ, এই শক্তিটা কি রাষ্ট্র ধরে রাখতে পারবে নাকি অন্যদের হাতে এই ক্ষমতা দখলের ব্যাপারটা চলে যাবে? যারা ছাত্ররা আন্দোলন বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি ভেঙেছে, এটা ভাবতে বাংলাদেশবাসী শুধু নয়, সারা পৃথিবীতে যারা বাংলাভাষী তাদের একটু খারাপ লাগে। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি সত্যি সত্যি ছাত্ররা ভেঙেছে, তাকে তো বাংলাদেশ নয়, বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ের একজন অগ্রণী সেনাপতি হিসেবে দেখা। না, ছাত্ররা এটা ভেঙেছে এটা বলা ঠিক হবে না। ছাত্ররা ভাঙেনি, এটা ধরেন আমরা এটা বিশ্বাস করতে খুব কষ্ট হবে সারা পৃথিবীর বাংলা ভাষীদের। একটা জোয়ারের মধ্যে কিছু সুযোগ সন্ধানী লোক কিংবা রাজনৈতিক ভাবে যারা ধরেন এই ধরনের একটা প্রতিক্রিয়াশীল রাজনীতির লোকজন তো নানান ভাবে চেষ্টা করতে। আমি মনে করি যে এই ধাক্কাধাক্কিটা থাকবে, এখানে ভারতের একটা ভূমিকা খুব গুরুত্ব আছে। ভারতের ভূমিকার গুরুত্বটা হচ্ছে, আমরা ভারতের ভূমিকা নিয়ে একটু পরে আলোচনা করি। আপনার কাছে আমরা একটু গৌতম দা, অমিতাভ বাবু আছে, ওদের কথা শুনি। আপনার কাছে আসতে হবে, ভারতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চয়ই আছে আর কি। আমি অন্যদের বক্তব্য একটু শুনিনি। গৌতম দা, কালকের যে বাংলাদেশের ঘটনা, তুমি দীর্ঘদিন ধরে বাংলাদেশে কভার করছো, বাংলাদেশ যাচ্ছ, এতদিন ধরে বাংলাদেশের ঘটনাবলীর উপর নজর রাখছো, লিখছো তার উপরে। ভারতের যে ভূমিকার কথা যেটা প্রফেসর মোহাম্মদ বললেন, সেটা দিয়েই তোমার কাছে যাই আর কি। সেই ভূমিকাটা গত কয়েক বছরে বাংলাদেশের মানুষের মনে তো খুব ভালো জায়গা করে নেয়নি বলেই মনে হচ্ছে এখন। যে ক্ষোভ, যে অসন্তোষ মানুষের মধ্যে জমা ছিল, আমরা তো গণবিদ্রোহ কথাটা লিখছি, সেটার কোনো আজ কি আমরা পাইনি? আমরা ভারতের কথা বলছি, ভারত সরকার পায়নি? তারা বুঝতে পারেনি যে অবস্থাটা এইরকম জায়গায় চলে যাচ্ছে? মাত্র জানুয়ারি মাসে নির্বাচনে তিনি জিতে আসলেন, চতুর্থবার টানা ক্ষমতা আসলেন, আর আগস্ট মাসে তাকে দেশ ছেড়ে পালাতে হলো। তিনি দেশে থেকেও রাজনীতি করতে পারছেন না। গৌতম দা আনমিউট করেন। আমার আনমিউট আছে। হ্যাঁ, ধন্যবাদ। নমস্কার প্রফেসর মোহাম্মদকে। উনি যে প্রথমেই বলে রাখি যে উনি যে একটা চমৎকার বাস্তব পরিস্থিতির বিশ্লেষণ করেছেন, তা কেন জানি না আমি কোথাও একটা ভারতের মধ্যেও মিল খুঁজে পাই। উনি ভারতের কোথাও যেসব যে চিত্রটা বর্ণনা করেছেন, যে কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি থেকে শুরু করে আর্থিক অসুবিধা, বৈষম্য, প্রতিষ্ঠানগুলি কবজা হয়ে যাওয়া, এর কিছু প্রতিফলন আমরা যারা ভারতীয়, আমরা ভারতেও সেটা ভুগছি, দেখছি আর কি। জানি না এখানে সেই ধরনের কোনো আন্দোলন শেষ পর্যন্ত হবে কি হবে না। এখানে মানুষ
গণতন্ত্রে বিশ্বাস করেন এবং সেটা ব্যালটের মাধ্যমেই তারা তাদের ক্ষোভ প্রকাশ করেন। কোনো অসাংবিধানিক উপায়ে ক্ষোভ প্রকাশ করার কোনো নজির ভারতে খুবই কম আছে, নেই প্রায় বললে চলা যায়। ভারত একমাত্র দেশ এই দক্ষিণ এশিয়ায় যেখানে কোনো সামরিক শাসন নাই, সামরিক বাহিনী দ্বারা পরিচালিত কোনো সরকার হয়। এটা হিসেবে আমরা ভারতীয় হিসেবে গর্ববোধ করি, যে কোনো দলেরই যে রঙেরই সরকার হোক। কিন্তু এটা ঘটনা যে যেরকম আওয়ামী লীগ বা নেতৃত্ব বা শেখ হাসিনাও বুঝতে পারেননি, সেটা আমিও বলবো আমাদের ভারতের যারা সরকার তারাও অনেকটা অনুধাবন করতে পারেননি। কারণ এখানেও একটা সরকার চলছিল, যে সরকারটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সরকার। তবে সেখানেও একটা তাদের বোধের মধ্যে এই ছোট ছোট আকারে পৌঁছে দেওয়া। দেখুন, যাদের কথা বলা হচ্ছে, যে সমস্ত অশুভ শক্তি আজকে একটা আশঙ্কার কথা, যেটা ফরিদ ভাই বললেন, উনিও বলছেন একটা আশঙ্কা, ছিনতাই হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এই সুযোগটা তো তাদেরকে, তারা তো এই সুযোগের অপেক্ষায় থাকবে এবং এটা তো সতর্ক থাকা দরকার ছিল 7ই জানুয়ারি নির্বাচনের পর থেকে। দেখুন, বাংলাদেশে যে আমি একটা কথা বলে ওই প্রসঙ্গে আসছি, ভারতের প্রসঙ্গে, যেটা হচ্ছে আমার কাছে দুটো বিষয় মনে হচ্ছে। বঙ্গবন্ধুর যে মূর্তি ভাঙার বিষয়টা, এটা কিন্তু গোটা বাংলাদেশি মানুষের মানসিকতা বা যুব মানুষের প্রতিফলন হয়েছে, তা কিন্তু আদৌ নয়। আমি এ ব্যাপারে প্রফেসরের সঙ্গে সম্পূর্ণ একমত। প্রথম কথা, বাংলাদেশ কিন্তু সম্পূর্ণভাবে একটা মেরুকরণ হয়েই ছিল, যে মুক্তিযুদ্ধ পক্ষে এবং মুক্তিযুদ্ধ বিপক্ষে, ওই দুটো আদর্শগতভাবে। আর বাংলাদেশ সবসময় একটা সংকটের মধ্যে দিয়ে এই সন্ধিক্ষণে যেত, প্রথম বাঙালি পরে মুসলিম, না আগে মুসলিম পরে বাঙালি। সেই যারা বিশ্বাস করেন না মুক্তিযুদ্ধে, সেই ইসলামিক যাদের মৌলবাদী বলা হয়ে থাকে, তারা মূর্তি বিশ্বাস করেন না। এবং প্রফেসর জানেন যে কিভাবে বহু জায়গায় বাংলাদেশে মূর্তির বিরুদ্ধে আন্দোলন হয়েছে, ভাঙার চেষ্টা হয়েছে, এবং এমনকি শেখ হাসিনা সরকারও সুপ্রিম কোর্টের সামনে থেকে মূর্তি সরাতে বাধ্য হয়েছিল, যেটা গ্রিক ভাস্কর্য ছিল। ফলে এটার দ্বারা প্রমাণিত একটা জিনিস আমি ভারতীয় হিসেবে মনে করি, যে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ তো হয়েছে, এটা দেখতেই পাচ্ছি, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই ক্ষোভটা যে বঙ্গবন্ধুর মূর্তিকে যারা স্বাধীনতায় বিশ্বাস করতেন না, তারা সুযোগটা নিয়েছেন এই ধরনের কিছু, যে সমস্ত আমি বলবো যুবা সম্প্রদায়ের কিছু লোককে হয়তো লেলিয়ে দেওয়া হয়েছে। ফলে এটা তাদের কিন্তু আদর্শগত প্রতিফলন আমরা দেখছি। এটা নিশ্চিত যে মৌলবাদীদের প্রভাব আমরা কিন্তু এই ঘটনার মাধ্যমে, শেখ হাসিনা সরকারের অগণতান্ত্রিক উপায় ইত্যাদি নিয়ে তো আলোচনা হচ্ছে, কিন্তু এই ঘটনাটা আমাদের ভারতীয় হিসেবে আশঙ্কা তৈরি করে দিচ্ছে। ফলে এটা কিন্তু নতুন সরকার যেটাই হোক, তো প্রথমত আমি মনে করি যে অনেকেরই একটা ধারণা আছে, বাংলাদেশের ধারণা আছে, কেউ কেউ আমাকেও বলছিলেন যে আপনি তো পুরো আওয়ামী লীগ সাংবাদিক। বাংলাদেশের মানুষ যাকে নির্বাচিত করে আমরা তাকে পছন্দ, তাকেই আমরা মেনে চলি, কারণ সেটা বাংলাদেশের মানুষের দায়িত্ব। সেই নির্বাচনটা বিতর্কিত হতে পারে, আমাদের দেশের নির্বাচন নিয়েও বিতর্ক অনেক প্রশ্ন। একই রকম ভাবে আজও যারা সরকার তৈরি করবে, সেটাও তো একটা মানুষের সমর্থনের বহিঃপ্রকাশ। ফলে যেই সরকারে আসুক, ভারত সরকারের সঙ্গে তাদের সম্পর্ক আমি আশা করব, জানি না শেষ পর্যন্ত কি দাঁড়াবে, অতীত অভিজ্ঞতা সুখকর নয়। ফলে আমি আশা করব যে সেই সম্পর্কটা স্বাভাবিক রাখার চেষ্টা উভয় তরফ থেকেই হবে। তৃতীয়ত যেটা বলবো, যে এই যে সম্পর্কটার কারণে যে বিষয়গুলো হয়েছে, এগুলো ঘটনা আমরা দায়িত্ব অস্বীকার করতে পারি। আমি ভারতীয় হিসেবে সব সময় কিন্তু বাংলাদেশের সব গণমাধ্যমে বলেছি যে তিস্তার পানি চুক্তির ন্যায্য অধিকার বাংলাদেশে, এবং যেটা বিরোধিতা করা হচ্ছে এটা ভুল করা, যে কিন্তু একটা প্রতিক্রিয়া দেখা দিতে পারে। গত 10 বছরে কেন্দ্রীয় সরকারের কিছু নীতি বাংলাদেশের মানুষকে কিন্তু ভারত সম্পর্কে একটা ধারণা তৈরি করে দেওয়া হয়েছে, যে ভারতের সরকার সম্ভবত সেই নেহেরু গান্ধীর আদর্শের পথে চলছেন না, অসাম্প্রদায়িক পথে চলছেন। এমন কিছু সিদ্ধান্ত, সেটা নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে উত্তাল বিক্ষোভ হয়েছে। ঘটনা একটা সময় তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাওয়ার আগেও বিক্ষোভ হয়েছে। ফলে আমাদেরও, আমি বলবো ভারতীয় হিসেবে, তুমি যেটা বলছো বোঝার কথা, এটা আজকে যদি অন্য কোনো ধরনের একটা সরকার যে অতীতে ছিল, তখন তো এই সমস্যাগুলো আমরা দেখিনি। সেই সরকারের সময় আমাদের তো সেনা নিয়ন্ত্রিত সরকার 111 বলে যেটা বিখ্যাত বাংলাদেশে, যেটা আজ আমরা হয়তো দেখবো, সেই 111 সময় তো কংগ্রেস সরকার ছিল দিল্লিতে। সেই সময় তো মোহাম্মদ ইউনূসকে কংগ্রেস পার্টি দিল্লিতে ডেকে এনে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার দিয়েছিল। ফলে তখন কিন্তু একটা বাংলাদেশে কিন্তু তারা চাইতেন যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, নির্বাচিত সরকার আসুক, এবং সেটা সবসময়
ভারতের কংগ্রেস সরকারও চেষ্টা করেছে। এটা একটাই সুবিধা আছে যে ধারাবাহিকতা থেকেছে বাংলাদেশের সম্পর্কের ব্যাপারে। কিন্তু যে কতগুলো নীতির যে কতগুলো প্রভাব, কারণ এটা ইউরোপ আমেরিকার সমস্যা হতে পারে না এই কারণে যে তারা আটলান্টিক পাড়ে থাকে, বহু দূরে থাকে। আমাদের 6টি প্রদেশ হচ্ছে ঘনিষ্ঠতম প্রতিবেশী বাংলাদেশ, 4000 কিলোমিটারের উপরে সীমান্ত। ফলে ওখানে যা ঘটবে বা ভারতে যা ঘটবে তার প্রতিক্রিয়া পারস্পরিক দুটি দেশেতেই পড়ে এবং পড়বে এবং পড়েছে। ফলে সেইটাকে অস্বীকার করা হয়েছে, সেই বাস্তব অবস্থাটাকে। সবসময় বাস্তব অবস্থাটা আমি ভারতীয় হিসেবে বলবো একটা একমুখী দেখার একটা চেষ্টা হয়েছে, সেটা হয়তো ভুল হয়েছে। কিন্তু ওই নির্বাচনের বিষয়, নির্বাচনটি বিতর্কিত, সব ঠিক কথাই যেটা ফরিদ ভাই বলেছেন সবই ঠিক, সেখানে তো ভারতীয় হিসেবে আমাদের কিছু করার নেই। আমার এটা ভুল ধারণা আছে যে ভারত কেন সমর্থন করে যাচ্ছে এরকম একটা অনৈতিক সরকার। তাহলে তো ভারতকে সরাসরি আপনি তাহলে বলুন যে ভারতকে হস্তক্ষেপ করা উচিত এ ধরনের সরকার তৈরি হলে। সেটা তো হওয়া উচিত নয়। না, ভারত কোনো বিদেশের রাষ্ট্রকে হস্তক্ষেপ তো করতে পারে না, করা উচিত না, হলে আমি ভারতীয় হিসেবে আপত্তি করব। স্বাধীনভাবে বাংলাদেশের মানুষ যে সিদ্ধান্তই নেন, বাংলাদেশের গণতন্ত্র এখনো পরীক্ষা নিরীক্ষার স্তরে আছে। কখনোই গণতন্ত্র এখানে সেইভাবে যেটা বিকশিত হওয়ার, প্রতিষ্ঠানগুলো বিকশিত হওয়ার, সুদৃঢ় হওয়ার, সেটা হয়নি। ফলে এখানে অগণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সবসময়, অনেক সময় তারা মাথাচাড়া দিয়ে উঠেছে এবং যেটা এখনো আশঙ্কা আছে। ফলে আমি বলবো আমাদের ক্ষেত্রে একটা খুবই কঠিন সময়। যেমন শেখ হাসিনা ভারতে আছেন, এখন এটা একটা বিরূপ প্রতিক্রিয়া বাংলাদেশে হচ্ছে। তার বলে কি আমরা কি বলবো যে একজন কেউ আশ্রয় চেয়েছেন, তাকে সমুদ্রের জলে ফেলে কোথায়, কোন দেশ তাকে নিচ্ছেন কি নিচ্ছেন না এখনো জানি না। এখন যতক্ষণ না নিচ্ছেন, তখন যেহেতু আমাদের নিকটতম বন্ধু ছিলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা শেখ হাসিনার সরকারের আমলে ভারতবর্ষ যেভাবে উপকৃত হয়েছে, এটা তো ভারতীয় হিসেবে তার একটা কৃতজ্ঞতা দেখানোর ব্যাপার। মুক্তিযুদ্ধের সময় ভারতের ভূমিকা, রাজ্যের কৃতজ্ঞতা যদি বাংলাদেশিরা ভুলে যান, সেটা তাদের বিষয়, তারা সিদ্ধান্ত নেবে। কিন্তু আমরা ভুলবো কেন? 15 শেখ হাসিনা থাকাকালীন আমাদের উত্তর পূর্বাঞ্চল যে অশান্ত ছিল, সেটাকে শান্ত করার ক্ষেত্রে তার যে সক্রিয় ভূমিকা, বাংলাদেশের মাটি ভারত বিরোধী কাজে ব্যবহৃত হতে দেওয়া হবে না, তার ঘোষিত পররাষ্ট্র, এটাতে আমরা সব থেকে বেশি স্বস্তিতে দেখেছি। এমনকি যে উগ্রপন্থী বলা যায় দক্ষিণপন্থী মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন, আমি নিশ্চিন্তে ঘুমাতে যেতে পারি কারণ শেখ হাসিনার কারণ। তিনি যদিও অনেক কিছু কথা বলে থাকেন যেগুলো অপ্রীতিকর, যেগুলো বাংলাদেশের বিরূপ প্রতিক্রিয়া। এটা বাস্তব অবস্থা। তবে এটা সত্যি এইটা বলেই শেষ করবো। অধ্যাপক মোহাম্মদ যেটা বললেন যে শুভবুদ্ধি বর্ণ শক্তি যাদেরকে বাইরে রাখা হয়েছে, আমরা চাইবো তারা এর ভেতরে থাকুন। তারা থাকলেই কিন্তু বাংলাদেশের যে মূল মুক্তিযুদ্ধের আদর্শে সম্পৃক্ত সংবিধান, সেটা আরো সুদৃঢ় হবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আরো শিকড় গভীরে যেতে পারে। তারা যদি বাইরে চলে যান, যে আশঙ্কাটা বলছেন, সেই আশঙ্কাটা আমাদের, যে এই বিজয়টা ছিনতাই হয়ে যেতে পারে। এটা সবটা ছাত্রদের, আমি কিছু কিছু খবর দেখেছি যে ছাত্রদের একাংশ মনে করেছেন যে তারা, যে সমস্ত ছাত্রদের ডাকা হয়েছিল তাদের প্রথমে আদত যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদেরকে পরে আহ্বান করা হয়েছে, আগে ডাকা হয়নি। ফলে একটা কোনো মহল আছে এই ছাত্রদের ঘাড়ে বন্দুক রেখে নিজেদের রাজনৈতিক স্বার্থ না সিদ্ধি করেন। যে ক্ষোভ আছে, অসন্তোষ আছে, সেগুলো নিঃশব্দে, সেগুলো তো হওয়া উচিত, যার ন্যায্য প্রতিকার হওয়া উচিত। এটুকুই বলি আপাতত। আমার মনে হয় অনেকটাই আমি বলতে পেরেছি। যে সোজা এক কথায় বলবো যে ভারত উদ্বিগ্ন। ভারত উদ্বিগ্ন তো বটেই, এবং আমি বারবারই কলকাতা থেকে অনুষ্ঠান করছি, পশ্চিমবঙ্গে বসে অনুষ্ঠান করছি, পশ্চিমবঙ্গবাসী বাংলাভাষী তারাও যথেষ্ট উদ্বিগ্ন। প্রফেসর মোহাম্মদ আমাদের একটা চমৎকার ঘটনাক্রম যেভাবে বলেছেন, ক্রনোলজি আর কি, তার থেকে একটা জিনিস 5ই আগস্টের ঘটনা বলতে খুব চমৎকার ভাবে বেরিয়ে আসছে। কখন শেখ হাসিনা চলে গেলেন, কখন সেনাবাহিনী ঘোষণা করলো, কখন ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আবার তারা একটা অবস্থার একটা জায়গা খুঁজে পেলেন। আমি সাংবাদিক হিসেবে বলবো, পর্যবেক্ষক হিসেবে বলবো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাত্র আন্দোলনের নেতৃত্ব যারা ছাত্র রাজনীতি করেছে তারা সবাই জানে, ভীষণ ডায়নামিক। সকাল 10টায় একজন একটা কথা বললো, 2:30টার সময় একজন একটা কথা বললো, অনেক কিছু পাল্টাতে থাকে, তাদের সিদ্ধান্ত নিতে সময় লাগে, তারা সকলে মিলে
সত্যিকারের কথা বলে কিন্তু সিদ্ধান্ত নেয়। সেনাবাহিনী যেভাবে সিদ্ধান্ত নেয়, স্বৈরতান্ত্রিক শাসকরা ডিক্টেটররা যেভাবে সিদ্ধান্ত নেন, সেভাবে কিন্তু কোনো ছাত্র আন্দোলন সিদ্ধান্ত নেয় না। তারা কিন্তু এমনকি র্যাগিং এর ক্ষেত্রেও, র্যাগিং ঢাকার ক্ষেত্রেও একটা জেনারেল বডি ডেকে সিদ্ধান্ত নেয়, আলোচনা করে সিদ্ধান্ত নেয়, আলোচনা করতে সময় লাগে। এই সময়টা যে পেরিয়ে গিয়েছে তার সদ্ব্যবহার বা অসদ্ব্যবহার কিন্তু সেই সুযোগে অন্য শক্তি করেছে, যারা বহু বছর ধরে পরিকল্পনা করছে যে আমাদের শাসন যে কোনোভাবেই হোক প্রতিষ্ঠা করতে হবে, যে কোনোভাবেই হোক আমাদের ক্ষমতায় আসতে হবে, তাদের তো প্ল্যান অনেক আগের থেকে রেডি থাকে, তাদের হাতে অনেক কিছু থাকে। তারা কি সেই সময়টা সদ্ব্যবহার করছে আমি জানি না, কিন্তু সাংবাদিক হিসেবে আপনাদের কথা শুনে, প্রফেসর মোহাম্মদের কথা শুনে আমার এই প্রশ্নটা যাচ্ছে। ভারতের উদ্বেগের কথা, বাংলাভাষী পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের বিশেষ উদ্বেগের কথা, আমরা যারা কথা বলছি এখানে বাংলা ভাষায়, বিশেষ উদ্বেগের কথা তো অবশ্যই মানে প্রতিষ্ঠিত সত্য। অমিতাভ দা, আপনার কথা শুনি, আপনি কি কথা বলবেন? আমার মূল প্রশ্নে আমি ফিরে যেতে চাইছি, কিন্তু গণবিদ্রোহের পর এখন কোন পথে বাংলাদেশ, কি মনে হচ্ছে অমিতাভ দা? আপনিও দীর্ঘদিনের পর্যবেক্ষক, পরিকল্পনা প্রণয়ন শিশুর সঙ্গে যুক্ত, আপনি বলবেন অমিতাভ দা। ধন্যবাদ সুদীপ্ত। বিষয়টা হচ্ছে কোন দিকে যাবে তার কোনো দিশা এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে। কারণ হচ্ছে কি, এখন তাদের ছাত্র আন্দোলন নেই। ছাত্র আন্দোলন যদি থাকতো তাহলে 21শে আগস্টে সুপ্রিম কোর্টের রায়ের পর, সেই সিদ্ধান্তের পর সরকারের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছিল, তাহলে সেটা কখনোই থেমে যাওয়া উচিত ছিল। কিন্তু সেটা থেমে থাকেনি, সেটা আরো তাতে উস্কানি দেওয়া হয়েছে। করতে করতে আজকে এমন একটা অবস্থায়, কালকে শেখ হাসিনা চলে যাওয়ার পরও, দেশ ছেড়ে চলে যাওয়ার পর আমরা কি দেখলাম, কাল রাত্রেও খুনোখুনি হয়েছে। গতকাল রাত্রে, সকালবেলায় প্রথম আলো খবর হচ্ছে কাল সারাদিনে 135 জন মারা গেছে। এটা কি ছাত্ররা করতে পারে? ন্যাশনাল আর্কাইভ থেকে, ডেটা সেন্টার থেকে 71-এর মুক্তিযুদ্ধের আর্কাইভটাকে মুছে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। এটা ছাত্ররা করে না। ছাত্ররা ইতিহাসকে শ্রদ্ধা করে, ছাত্ররা অতীতকে শ্রদ্ধা করে, সম্মান দেয়। আর বাদ বাকিগুলো যারা আপনারা বললেন, প্রফেসর মোহাম্মদ বললেন, আর তার আগে সাংবাদিক বললেন, গৌতম বলেছে, এগুলো ছাত্রদের হাতে আর নেই, ছিনতাই হয়ে গেছে, অন্য কেউ দুষ্কৃতীরা কাজ করছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, গত শনিবার আমেরিকার সেনেটের 22 জন সেনেটর, তারা তাদের মানে বিদেশ সচিবকে অনুরোধ করছেন, অ্যাপিল করছেন, তোমরা ইমিডিয়েটলি বাংলাদেশের স্টেপ নাও। এগুলো কি আমাদের চোখে পড়েনি? এটা কি বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশনের চোখে পড়েনি? তখন তারা সতর্ক হয়নি। আর আজকে নতুন যে সরকারি আসুক, যেভাবেই দেশ চালানো হোক, তারা সবাই জানে, বাংলাদেশের সবাই জানেন, মানে যারা ওখানে রয়েছে, যে সরকারের ব্যর্থতার কারণ হচ্ছে একটা ইনকম্পিটেন্ট অ্যাডমিনিস্ট্রেশন। তার ফলে হচ্ছে এই ঘটনাগুলো ঘটে গেছে। তো সেই অ্যাডমিনিস্ট্রেশন থাকবে না অন্য অ্যাডমিনিস্ট্রেশন আসবে, সেটা আমার মূল প্রশ্ন। সে মানে যাদেরকে কোরাপ্ট বলা হচ্ছে, সেই কোরাপ্টদের দিয়েই কাজ করানো হবে নাকি অন্য কেউ আসবে? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এখনই পাওয়া যাচ্ছে না। আচ্ছা, ছাত্র আন্দোলন কখনো পুলিশ স্টেশন বা জেল ভাঙে না। পুলিশ স্টেশন জ্বালিয়ে দেওয়া, জেল ভাঙা, এগুলো ছাত্র আন্দোলন করে না। এখানে কিছু দুষ্কৃতী এবং মৌলবাদী শক্তি, আমার ধারণা, তারা এর মধ্যে থাবা বসিয়ে দিয়েছে। এখন সেইগুলো কি সরকার কন্ট্রোল করবে? এই সমস্ত প্রশ্নগুলো চাপার দিচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, মানে আগের কথা, মানে গভর্নমেন্ট কি আগে বোঝেনি? সাম্প্রতিক অতীতে আফগানিস্তানের প্রেসিডেন্ট গনিকে মানে ঘন্টা দুয়েকের মধ্যে দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল। তার আগে, তারপরে শ্রীলঙ্কার ঘটনা কি কারো মাথায় ছিল না? কিছুদিন আগে তিউনিসিয়ার ঘটনা কি মাথায়, মানে কারো নজরে আসেনি? ইজিপ্টেও পর্যন্ত ঘটনা ঘটে গেছে। তার সত্ত্বেও কিন্তু বাংলাদেশে সেই সতর্কতা ছিল না। তার মানে অ্যাডমিনিস্ট্রেশন ঠিক মতো কাজ করেনি। যে অ্যাডমিনিস্ট্রেশন ঠিক মতো কাজ করে না, তাদেরকে নিয়ে নতুন সরকার, মানে গণবিদ্রোহের পরে যে নতুন সরকার আসবে, তারা কতখানি এগিয়ে যাবে সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে।
আর পুরো ঘটনাটা 21শে জুলাইয়ের পরবর্তী ঘটনাগুলো কিন্তু সময়টাকে বেছে নেওয়া হয়েছে এই কারণে, কারণ আন্তর্জাতিক মহলে বিশেষ করে আর্থিক দিক থেকে বাংলাদেশ গভর্নমেন্ট এক কোনায় পড়ে গেছে। চীনের কাছে অনেক দাবি নিয়ে দেওয়া হয়েছিল, প্রায় শূন্য হাতে ফিরে আসতে হয়েছে। অতএব এইগুলো একটা টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ। 21শে জুলাই থেকে 5ই আগস্ট এই সময়টুকুর মধ্যে কিন্তু যা কিছু নীল নকশা চোখে নিয়ে এইগুলো পর্যায়গুলো তৈরি করা হয়েছে। এছাড়া তো মানে আওয়ামী লীগ পলিটিক্যালি যেটা করেছে সেটা আপনারা বললেন যে তাদের যে সিদ্ধান্তগুলো সেগুলো তো অন্যায়। যে ঘটনাগুলোকে অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে সামাল দেওয়া যেত সেখানে তাদের দলীয় কর্মীদের মাঠে নামানোর কোনো দরকার ছিল না, মারামারি হানাহানির দরকার ছিল না। এখনো পর্যন্ত মানে বাংলাদেশের খবরের কাগজের হিসাবে সেই 16ই জুলাই থেকে 440 জন মারা গেছে। এগুলো তো কখনোই বাঞ্ছনীয় নয়, অত্যন্ত নিন্দনীয়। কেন মানুষ মারা যাবে কেন? পুলিশের গুলিতেই মরুক বা নিজেদের লাঠালাঠিতেই মরুক, নিজেদের ইয়েতে মরুক, কিন্তু প্রাণহানিটা কখনোই কাম্য না। সেই ক্ষেত্রে এই নতুন সরকারকে সামরিক তত্ত্বাবধানেই হোক বা অন্যান্য যা নিষিদ্ধ পার্টি বিএনপি জামাত এদেরকে দিয়েই সরকার হোক, তারা কি করবে একটু তারা কিছু বলছে না। আর ছাত্রদের হাতে ব্যাপারটা নেই, এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। সুতরাং এইখানে মুহূর্তে দাঁড়িয়ে আগামী দিনের দিশা এই মুহূর্তে বোধহয় মানে নজরে আনা মুশকিল। আমার অন্তত নজরে আসছে না। এর বেশি আমি কিছু বলতে চাই না। ধন্যবাদ অমিতাভ। আপনি যেটা বললেন আর কি, সত্যি সত্যি উনি একেবারে পার্সপেক্টিভে প্রেক্ষাপটে ফেলে যদি আমরা বাংলাদেশের ঘটনাটাকে দেখি, তাহলে তো অবশ্যই সম্প্রতি অতীতে শ্রীলঙ্কার ঘটনা, আফগানিস্তানের ঘটনা, সারা পৃথিবীতে অর্থনীতির যে গতি প্রকৃতি তার সঙ্গে তো তার সংযোগ চলেই আসে। মানে অনেক বড় মানে বৃহৎ ছবির দিকে তাকিয়ে আমরা কথা বলছি। এক মিনিট একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে যে হয়তো আমরা উপেক্ষা করছি কিন্তু বলা উচিত, হচ্ছে যে রাষ্ট্রপতি গতকাল তার ঘোষণায় কিন্তু বলেছেন যে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর নতুন সরকার তৈরি হবে এবং তার 3 মাসের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাহলে আমরা সেই দিকে তাকিয়ে থাকব। এই 3 মাস একটা বাংলাদেশ, আর 3 মাসের পরে নির্বাচিত প্রতিনিধিদের বাংলাদেশ। সেটার জন্য যেটা ফরিদ ভাই বলেছিলেন যে ভোটাধিকারের কথা, সেই ভোট দেওয়ার অধিকার নিয়ে প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা সরকার তৈরি হয় কিনা, এটা গতকালের রাষ্ট্রপতির ঘোষণায় ছিল। এটা আমাদেরও মাথায় রাখা উচিত। নিশ্চয়ই প্রফেসর মোহাম্মদের কাছে যাচ্ছি এই প্রশ্নটা নিয়ে যে সত্যি তো মানে নির্বাচিত সরকার একটা, নির্বাচন প্রক্রিয়ার মধ্যে গন্ডগোল থাকতে পারে। সব জায়গায় কিছু গন্ডগোল থাকে, আমেরিকাতেও থাকে, বিলেতেও থাকে, ভারতেও থাকে। তো নির্বাচন প্রক্রিয়াতে বিরোধীরা অংশগ্রহণ করছেন না, এটা আমাদের কাছে মানে আমাদের ভারতের কিছু মারাত্মক কথা বলে। তার মানে কি দেশের একটা বড় অংশের মানুষের এই প্রক্রিয়াটার উপর কোনো ভরসাই চলে গিয়েছে। তারা বিশ্বাসই করছে না এই পথে সরকার পরিবর্তন সম্ভব। আজকে যদি সকলকে নিয়ে বাংলাদেশ সরকার গঠনের কথা আসে, সেখানে কি সেইরকম একটা নির্বাচন, সেইরকম একটা সরকার, সেরকম গঠনের সম্ভাবনা, সেনাবাহিনীর সেই ভূমিকা, এইসব বিষয়ে আপনি কি মনে করেন প্রফেসর মোহাম্মদ? আপনি আমাদের সকলের থেকে বেশি জানেন, বেশি দেখেছেন, বেশি বোঝেন। আপনি আমাদের এবং আমাদের দর্শকদের আলোকিত করুন যে কিভাবে হতে পারে সলিউশন। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক ব্যাপার যে বাংলাদেশে স্বাধীনতার পরে দলীয় সরকারের অধীনে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হয়নি। মানে যতগুলো দলীয় সরকার ছিল তাদের অধীনে যে কয়টা নির্বাচন হয়েছে কোনোটাই গ্রহণযোগ্য হয়নি। এবং যে কয়টা গ্রহণযোগ্য নির্বাচন সেগুলো হচ্ছে এই যে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই সময়টা। তার মানে এই সময়টা নির্দিষ্ট কোনো দলের আপেক্ষিক শক্তি থাকে না। মানে আপেক্ষিকভাবে তারা যে শক্তি প্রয়োগ করা, বল প্রয়োগ করা এবং তার প্রভাব খাটানো, এইখানে কিন্তু চলে আসে যেটা আপনি আগে ওই প্রতিষ্ঠানের কথা, যে যদি ভারতের নির্বাচন কমিশনের প্রতিষ্ঠান থাকে যে কিন্তু নরেন্দ্র মোদীকে ভোটে হারিয়ে দিতে পারে, অনেক রাজ্যে হারিয়ে দেয়, সেই নির্বাচন কমিশনে কিন্তু শাসককে হারিয়ে দিয়ে অন্যকে নিয়ে আসে। হ্যাঁ, সেটা ভারতের ধরুন এই নির্বাচনটা তো এখনো আছে, মানে নির্বাচনের মধ্যে নানা রকম অনিয়ম তো আছে, কিন্তু তারপরে একটা প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। বাংলাদেশে এই নির্বাচন কমিশন প্রতিষ্ঠান হিসেবে সেভাবে দাঁড়াতেই পারে। তো
এই তত্ত্বাবধায়ক সরকার আপনি ধরেন 1991, 1996, 2001, 2008 এই নির্বাচনগুলো কিন্তু মোটামুটি গ্রহণযোগ্য। তার মধ্যে তো অনিয়ম ছিল, কিন্তু মোটামুটি গ্রহণযোগ্যতা পেয়েছে। 2008-এ আওয়ামী লীগ সরকার যে ক্ষমতায় এসেছিলেন অনেক ভোট পেয়ে, বিপুল ভোটাধিক্যে, মানে আগে বিএনপি জামায়াতের যে দুঃশাসন, সেই দুঃশাসনের কারণে আওয়ামী লীগ বিপুল ভোটে জিতেছিল। কিন্তু ওই 2008-এর নির্বাচনের পরে আওয়ামী লীগ আর কোনো নির্বাচন দেয়নি। 2008-এ নির্বাচিত সরকার, তারপরে 2014-তে নির্বাচন হয়েছে, আপনার বেশিরভাগ সিট কোনো ক্যান্ডিডেটই ছিল না এবং সেখানে নির্বাচনের কোনো পরিবেশ ছিল না। 2018 সালে আপনারা জানেন আগের রাতেই সব ইলেকশন হয়েছে। 2024 সালের ঘটনাটা এরকমই। তার মানে নির্বাচনগুলো হয় নাই এবং নির্বাচন কমিশন হিসেবে প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াতে পারে। এখন সামনে এই যে এখন যে ধরেন এখন পর্যন্ত তো আমরা পুরোটাই এখন অস্পষ্ট, মানে এখন পর্যন্ত পরিষ্কার কোনো চিত্র নেই। একটা অন্তর্বর্তীকালীন সরকার হবে, সেটা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব সেখানে থাকবে না, এটি আমরা যতদূর জানি। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা একটা প্রস্তাব দিচ্ছে। এর আগেই যে ধরনের বৈঠকগুলো হয়েছে সেটা নিয়ে প্রশ্ন আছে। সবকিছু মিলিয়ে একটা সরকার হবে। এখন সর্বশেষ মোহাম্মদ ইউনূসের নামটা এসছে, ছাত্র আন্দোলন থেকে নাম করা হয়েছে যে তার নেতৃত্বে হোক, সেটাও হতে পারে। তো যাই হোক, একটা অন্তর্বর্তীকালীন সরকার হবে, কিন্তু সেখানে কোনো দল থাকবে না। এখন আগামী 3 মাসের মধ্যে যদি নির্বাচন যথাযথভাবে করতে হয়, তাহলে এই আন্দোলনের যে সমস্ত শক্তি, তাদের একটা প্রবল উপস্থিতি লাগবে। এবং আমি ভরসা করি, ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেভাবে তাদের কাজগুলো করেছে, যতটা সক্ষমতা দেখিয়েছে তাতে, এবং এখনকার যে পজিশন, যেমন এই সহিংসতা, ধ্বংসযজ্ঞ কিংবা অন্যান্য আক্রমণ, এটার বিরুদ্ধে কিন্তু তারা কমিটি করছে, এটাকে প্রতিরোধ করার চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক আজকে সাংবাদিক সম্মেলন করে তারাও পজিশন নিচ্ছে। এই ধরনের যে এই উদ্যোগগুলোর কারণে আমি ভরসা করি যে যেদিকে যারাই কেউ চেষ্টা করলেও এই বিজয়টাকে ছিনতাই করা কিংবা স্বাধীনতা বিরোধী শক্তি বলতে যাদের বোঝায় তাদের আধিপত্য তৈরি হয়, এটা সম্ভব হবে। এখানে ভারতের কথাটা বলে আমি কথা শেষ করি যে ভারত এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভটা তৈরি হয়েছে যত কারণে, তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে ভারত। এটা আপনাদের মিডিয়াতে তো অতটা ভালো মতো আসে না হয়তো ভারতে, কিন্তু এটা মনে রাখতে হবে। কারণ ধরেন যে সমস্ত নীতিগুলো, যেমন একটা বড় আনপপুলার সরকারের আনপপুলার ইভেন্ট ছিল রামপাল বিদ্যুৎ কেন্দ্র, যেটা সুন্দরবনের জন্য ভয়াবহ বিপজ্জনক। রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, এটা ছিল সরকার যে করেছে, ভারত কন্টিনিউয়াসলি এটা করার জন্য চাপ দিয়েছে। এবং বাংলাদেশ সরকারের যে ধরেন গ্রহণযোগ্যতা কিংবা তার আনপপুলারিটি তৈরি হওয়ার পেছনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র একটা অন্যতম কারণ। এছাড়া হচ্ছে নদী পানি, তারপরে হচ্ছে সীমান্ত হত্যা, এবং সর্বশেষ জুন মাসে, এই যে মাত্র জুন মাসে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেলেন, তারপরে দেখা গেল যে ভারত যা যা চাচ্ছে সেগুলি পাচ্ছে, ভারত সরকার যেগুলো চাচ্ছে, কিন্তু বাংলাদেশের যে সমস্ত ইস্যু সেগুলি কোনো সলভ হচ্ছে না। এই যে একটা ক্ষোভ, এই ক্ষোভটা কিন্তু বাংলাদেশের এই যে আওয়ামী লীগ সরকারের জন্য প্রযোজ্য হয়েছে। মানে আওয়ামী লীগ সরকারের অজনপ্রিয়তা একটা বড় কারণ ছিল এই সমস্ত কারণ। তো ভারত এখন কি ভূমিকা পালন করে? ভারত মানে তো জনগণ না, ভারতের জনগণ আর ভারত সরকার তার এক কথা না। ধরেন মুক্তিযুদ্ধের সময় ভারত সহযোগিতা করেছিল, সেই ভারতের সময় তার বিজেপি সরকার ছিল। তার মানে মুক্তিযুদ্ধে ভারত সহযোগিতা করেছিল, সুতরাং বিজেপি সরকার যা চায় সেটা আমাকে দিতে হবে, এটা তো কোনো আর্গুমেন্ট হতে পারে। কিংবা আদানি আম্বানি যা চায় সেটা আমাকে দিতে হবে কারণ ভারত মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিল, এটা তো আর্গুমেন্ট হতে পারে। সুতরাং এই আর্গুমেন্টগুলি এনে আসলে এটা ভারত বাংলাদেশের সম্পর্কটাও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমি মনে করি যে ভারত বাংলাদেশের জনগণের মধ্যে, বিশেষত নাগরিক সমাজের মধ্যে, বুদ্ধিবৃত্তিক জগতের মধ্যে যে যোগাযোগটা দরকার, যে লেনদেনটা দরকার, মত বিনিময়টা দরকার, সেটা যথেষ্ট অভাব আছে। মানে বাংলাদেশের মানুষের অভিযোগ কেন, মানুষের ক্ষোভ কেন, এইটা ভারতের মিডিয়াতে যথাযথভাবে যায় বলে আমার মনে হয়। তো এই সম্পর্ক, এইটা যতটা আমরা এটা পরিষ্কার করতে পারবো, জনগণের সাথে জনগণের ধরেন এই যে সংহতি কিংবা যোগাযোগটা যত বাড়াতে পারবো, আমার মনে হয় এই সমস্যাগুলো তত কমবে। কারণ ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব ছাড়া তো ভারতেরও এটা দরকার, বাংলাদেশের জন্য এটা দরকার। সেইটা করতে গেলে কি কোনটা বাধা, সেটা তো আমাদের দূর করতে হবে আসলে, এবং সেই জন্য আমাদের যোগাযোগটা বাড়ানো দরকার।
এই একটা কথা একটু বিস্তারিত গিয়ে জিজ্ঞাসা করি, আপনি বলছেনই আর কি, কারণ তিস্তার জল চুক্তি একটা বিষয় আছে, একটা পাওয়ার স্টেশনের ব্যাপার আছে, আদানি আম্বানি পাওয়ার স্টেশনের ব্যাপার আছে, একটা রেল করিডোরের ব্যাপার আছে। এইগুলোকে ভারত সরকার এগুলোকে খুব বড় করে দেখিয়েছে যে পশ্চিমবঙ্গে কিন্তু অতটা নয়, পশ্চিমবঙ্গের বাইরে ভারতের অন্য জায়গায় খুব বড় করে দেখানো হচ্ছে বড় সাফল্য বলে, ভারত সরকার এই করছে সেই করে। পশ্চিমবঙ্গে কিন্তু এগুলো নিয়ে খুব বেশি চর্চা হয় না। তিস্তার জল দেওয়া দিয়ে পশ্চিমবঙ্গের মানুষ কটা আগ্রহী নয়, রেল করিডোর নিয়ে অত বেশি চর্চা হয় না পশ্চিমবঙ্গে, কিন্তু এখানে বাইরে খুব দেখানো হয়, বা পশ্চিমবঙ্গের বাইরে ভারতের অন্যত্র এগুলো বিরাট বড় সাফল্য আর ভারত সরকারের। আপনি বলছেন যে এগুলোই বাংলাদেশ সরকারের সঙ্গে জনগণের যে দূরত্ব তৈরি হওয়া, জনগণের সঙ্গে সরকারের এগুলো একটা ফ্যাক্টর যাওয়া সম্পর্ক, তাতে এগুলো কাজ করেছে বড়ভাবে। যেমন সীমান্ত হত্যা কোনো ভাবেই থামানো যাচ্ছে না, মানে এটা তো একটা কন্টিনিউয়াসলি মানুষের মধ্যে তো এটার একটা প্রতিক্রিয়া হয়। পানি তো একটা বড় পানি, শুধুমাত্র তিস্তা চুক্তি না, আপনার আসলে যেটা দরকার যে সমগ্র আমাদের নদী নালা গুলো নিয়ে একটা সামগ্রিক একটা চুক্তি, আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া থাকা উচিত। আসলে তো ভারতেরও জনগণেরও পানি দরকার, আমাদেরও পানি দরকার। তো কিভাবে যৌক্তিকভাবে হবে সেটা তো একটা 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 যৌক্তিকভাবে এটার একটা প্রক্রিয়া থাকতে হবে। সেখানে যদি এরকম থাকে যে না কোনো কথাই শুনবে না এক পক্ষ, আরেক পক্ষ সবকিছু মেনে নিতে হবে এবং সরকার এটার কোনো দায়িত্ব নিয়ে কাজ করবে না, তখন এই যে ক্ষোভটা তৈরি হয়। সীমান্ত হত্যা মানে আপনি বর্ডার সিকিউরিটি ফোর্স বা বাংলাদেশের যে তাদের সেখানে গুলিতে মৃত্যুর কথা বলছেন আর কি। হ্যাঁ হ্যাঁ, সীমান্ত রক্ষাটা এখন। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা জিজ্ঞাসা করি আপনাকে, অমিতাভ আছেন এখনো, যে ভারতের কিছু কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে বাংলাদেশে বর্তমান ঘটনার পর হিন্দুরা খুব বড়ভাবে বিপন্ন হয়ে পড়েছেন, তারা চলে আসতে পারেন, আশ্রয় নিতে পারেন ভারতে। অন্যদিকে ভারত সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা সীমান্তে সুরক্ষা বাড়িয়েছি, অনুপ্রবেশ হতে দেব না। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন প্রফেসর মোহাম্মদ? আপনার সামগ্রিক বক্তব্য শুনতে চাই, তারপরে না, আমার মনে হয় যে এটা ধরেন এটা আসলে ঘটবে না, কারণ গত রাতে যা হয়েছে সেটা অব্যাহত রাখা যারা যে সুযোগ সন্ধানী বা সাম্প্রদায়িক শক্তি এগুলো করেছে তারা করতে পারবে না, কারণ এটা যারা আন্দোলনের মূল শক্তি ছিল তারা প্রতিরোধ করছে এবং অন্যান্য সামাজিক শক্তি, রাজনৈতিক শক্তি তারাও এটার বিরুদ্ধে দাঁড়াচ্ছে। আজকে বাম জোটও এটার বিরুদ্ধে কর্মসূচি নিতে যাচ্ছে। সুতরাং এইটা কন্টিনিউ করবে না এবং বাংলাদেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে, যেমন আপনারা পুরোপুরি আসলে ধর্মীয় ব্যাপারও না, যেমন কালকে এরকম ঘটনা ঘটেছে যে চট্টগ্রামে এবং আরো কয়েকটা জায়গায় মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসার শিক্ষকরা, তারা পাশের যে মন্দির সেই মন্দিরকে রক্ষা করেছে, মন্দিরে যাতে হামলা না হয় সেটার জন্য রক্ষা করেছে। এখন দেখা যাচ্ছে যে আক্রমণ যারা করছে তাদের সাথে হয়তো ধর্মের কোনো সম্পর্কও নেই, তাদের অন্য ধান্দা আছে। যেমন আওয়ামী লীগ আমলেও কিন্তু অনেক রকম হিন্দুদের জমি দখল ইত্যাদি নানান কিছু আছে, এখানে জমি দখল আছে, তাছাড়া সাম্প্রদায়িক চিন্তাও আছে, সবই আছে। তো সেই চেষ্টা হয়েছিল কালকে রাতে এবং আজকেও কোনো কোনো জায়গায় হয়েছে কিনা এখনো পর্যন্ত আমি খবর পাইনি, কিন্তু এই যে ভয় তৈরি করা হয়েছে, একটা উদ্বেগ তৈরি করা হয়েছে, একটা অনিশ্চয়তা তৈরি করা হয়েছে, এটা বিপজ্জনক। সেটার বিরুদ্ধে সামাজিকভাবে বিভিন্ন ঐক্যবদ্ধ কমিটি এবং সংগঠন হচ্ছে এবং আমি আশা করি যে সুযোগ সন্ধানী সাম্প্রদায়িক শক্তি আর সুযোগ পাবে। আমি একটু অমিতাভদা আপনার কাছে যাচ্ছি, আমি একটু আপনার থেকে জানতে চাইছি, এই যে আমি ভারতীয় রাজনীতির দিক থেকে আবার দেখছি বাংলাদেশে যা কিছু হচ্ছে তার তো একটা ভারতে এবং কিছুটা পশ্চিমবঙ্গে অনেকটা প্রভাব থাকে। পশ্চিমবঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলে যা কিছু করে সমাজ মাধ্যমে দেখছি, এক্স হ্যান্ডলে নানা রকম প্রচার দেখছি, তাতে যারা বিশাল একটা অভিঘাত পশ্চিমবঙ্গে হতে চলেছে এরকম কিছু কিছু জায়গায় মনে হচ্ছে। আপনার কি মনে হয় অমিতাভদা যে কি হবে, মানে পশ্চিমবঙ্গের উপর অভিঘাতটা কি হতে পারে এবং কি কোন পথে যাবে সেটা? মানে সেটা বাংলাদেশে কিরকম ভাবে তার মানে সাম্প্রদায়িক শক্তি বা মৌলবাদী শক্তি কাজ করে তার প্রভাব তো পড়বেই। সেটা যদি বাংলাদেশে সেটা ঘটে থাকে বা আগামী দিনে ঘটে, তার একটা সামগ্রিক প্রভাব তো ভারতবর্ষে পড়বেই, তার থেকে পশ্চিমবঙ্গে বাদ যাবে না। এখন সেটা নিয়ে আমার মনে হয় সেটা না ঘটলেই সবচেয়ে ভালো। এবং প্রফেসর মোহাম্মদ যেটা বললেন যে সেটা সাময়িক যা ঘটে গেছে, আগামী দিনে ঘটবে না। আমরাও চাইবো সেটা না ঘটুক এবং সেটা না ঘটলে আমরা সবচেয়ে খুশি হব এবং ভারত সরকার নিশ্চয়ই তার প্রোটেকশনে তার অ্যাডমিনিস্ট্রেশন সেভাবে কাজ করবে
কিন্তু সামগ্রিকভাবে সাধারণ মানুষ পশ্চিমবাংলার আমি অন্তত যা দেখছি একটা উদ্বেগের মধ্যে রয়েছে, কি হয়। আবার কি বাস্তুহারারা এদেশে চলে আসবে? একে তো পশ্চিমবাংলার জনগণত্ব সাংঘাতিক বেশি এবং ত্রিপুরার অবস্থা খুব ভালো নয়। সেই অবস্থা দাঁড়িয়ে আমরা চাইবো যে ওখানে কোনো সাম্প্রদায়িক শক্তি যেন মাথাচাড়া না দেয়, কোনো মৌলবাদী শক্তি যেন ওখানে ক্ষমতায় না আসে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রযুক্ত হোক, এইটুকু বলেই আমার কথা বলছি, আর কিছু বলবো। ধন্যবাদ। আমি প্রফেসর আনু মোহাম্মদের কাছে যাব, একটা জিনিস নিয়ে শেষ করবো যে অন্তর্বর্তী সরকারটা কি হবে এটা নিয়ে খুব কৌতূহল আছে সাধারণ মানুষের, সাংবাদিক হিসেবে আমার একটু বেশি আছে। প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়, মানে নোবেল পুরস্কার পাওয়ার অনেক আগে। আমি তখন আনন্দবাজার পত্রিকার সাংবাদিক ছিলাম এবং সেখানে, এবং দেশ পত্রিকায় আমি ওকে নিয়ে, আমাদের এখানকার দেশ বলে একটা পত্রিকা আছে, জনপ্রিয় পত্রিকা আনন্দবাজার। আমি তখন আনন্দবাজার পত্রিকায় চাকরি করতাম, কাজ করতাম, অনেক কিছু লিখেছিলাম। আমি মনে করি প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং ফজলে হাসান আবিদ তারা বাংলাদেশের যে বিবর্তন হয়েছে তার অন্যতম মুখ্য কারিগর। এইরকম কোন মানুষ যদি বাংলাদেশের দায়িত্বে আসেন, সেটা কি সে দেশের সব রাজনৈতিক দল মেনে নেবে? আমি মনে করি এটা যদি সত্যি সত্যি হতে পারে তাহলে খুব একটা বড় কাজ হবে আর কি। যারা নিজের ব্যক্তি স্বার্থের বাইরে গিয়ে বহু মানুষের জন্য বহুদিন ধরে কাজ করছেন, কিভাবে কাজ করলে গরিব মানুষের উপকার হয়, মহিলাদের উপকার হয়, যারা সব থেকে বেশি বঞ্চিত তাদের একটু বেশি উপকার হয়, এগুলো তারা খুব ভালো জানেন, 40-50 বছর ধরে কাজ করেছে। এরকম মানুষরা কি বাংলাদেশ পরিচালনার সুযোগ পাবেন? প্রফেসর মোহাম্মদ, এটা আমার কাছে, আপনার কাছে আমার শেষ প্রশ্ন। এটা আসলে ধরেন এটা নির্ভর করে, ধরেন বাংলাদেশে শেখ হাসিনা চলে যাওয়ার পরে, ছেড়ে দেওয়ার পরে, এখন তো আসলে ধরেন সামরিক বাহিনী এখন অনেক কিছু নির্ধারণ করছে। আর আন্দোলনকারী যারা, তারা ধরেন একটা শক্তি, তাকে উপেক্ষা করার অবস্থা নাই। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে প্রস্তাব করা হয়েছে কালকে রাতে মোহাম্মদ ইউনূসের, তারা বলেছেন যে তারা মোহাম্মদ ইউনূসের সাথে যোগাযোগ করেছিলেন, মোহাম্মদ ইউনূস রাজি হয়েছে। এই পর্যন্ত মোহাম্মদ ইউনূসের নাম গেলে আমরা জানি যে মোহাম্মদ ইউনূসের সাথে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের লোকজন তো এমনিতে মোহাম্মদ ইউনূসের সাথে ভালোই সম্পর্ক ছিল, কিন্তু শেখ হাসিনার কি কারণে ব্যক্তিগত একটা সাংঘাতিক রকম আক্রোশ মোহাম্মদ ইউনূসের। তো সেইটা ছাড়া অন্য যে সমস্ত 17 কোটি মানুষের দেশ থেকে একজন নোবেল পুরস্কার পেলেন, তাকে জেলে পাঠালেন আপনাদের নেত্রী। হ্যাঁ সেটাই তো, এটা কি, ওইটা অনেকে বলে যে এটা ব্যক্তিগত একটা আক্রোশ তার, সে যেটা দলের অনেকেও হয়তো রাজি ছিলেন না ব্যবহার। যাই হোক, মোহাম্মদ ইউনূস নিয়ে ধরেন অন্য আলোচনা, তার রাজনৈতিক বা অর্থনৈতিক চিন্তা, সেগুলো একটা বিস্তারিত আলোচনার বিষয়। মোহাম্মদ ইউনূস যদি এখন তার নাম প্রস্তাব যায় বঙ্গভবনে, তাহলে অন্যান্য রাজনৈতিক দল কেউ আপত্তি করবে বলে আমার মনে হয়। আওয়ামী লীগ তো নাই, অন্য বাকি যে দলগুলো, সেটা যে দলগুলো এখানে দেখলাম যাদের প্রতিনিধি আছে, তারা কেউ আপত্তি করবে বলে মনে হয়। সুতরাং আমাদের তাকিয়ে থাকতে হবে ভবিষ্যতে আগামী দিনে কি হয় তা দেখার জন্য। সেটাই। কারণ আপনার সামনে ধরেন কিছু ব্যক্তি দেখি, কিন্তু পেছনে অনেক ফোর্স থাকে যারা আসলে নির্ধারণ করে। এখানে ধরেন একটা সামরিক বাহিনীর ব্যাপার আছে, ব্যুরোক্রেসি আছে, ব্যবসায়ী গোষ্ঠী আছে, এমবেসি, হাই কমিশন, তারা আছে। এদের অনেক প্রভাব, নানান রকম প্রভাব দিয়েই তো আসলে কাজ হয়। আর যিনি প্রধান থাকবেন তিনি তো নিজে নিজে কাজ করতে পারেন, এটা তো অন্তর্বর্তীকালীন সরকার, তাদের ক্ষমতাই হলো ব্যুরোক্রেসি এবং সিভিল অ্যান্ড মিলিটারি ব্যুরোক্রেসি উপরে তাদের নির্ভর করতে হবে। তো সুতরাং সবকিছু মিলিয়ে যারাই ক্ষমতায় আসুক, তারা অন্তত নির্বাচনটা যদি ঠিকঠাক মতো করতে পারে এবং শান্তি শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করতে পারে, এই দুটোই যদি 3 মাসে তারা করতে পারে, তাহলে তাদের কাছ থেকে এর থেকে বেশি প্রত্যাশা করে লাভ হবে না। অনেক ধন্যবাদ। আমি তোমাকে অনেক ধন্যবাদ প্রফেসর মোহাম্মদ, আপনি আমাদের অনেক সমৃদ্ধ করলেন, অনেক কিছু জানালেন, আমাদের বুঝতে সাহায্য করলেন। আশা করি আমাদের অনুষ্ঠানে ভবিষ্যতেও আপনাকে পাবো। আমাদের দর্শকদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ, দেখা হবে। নিশ্চয়ই দেখা হবে।